চেঞ্জ করে আজকে এই পর্যায়ে এসেছে। সো কোনো গদ বাঁধা বা ধরা বাঁধা এবং খুব ফর্মাল কিছু আমরা ডিসকাশন এখানে করব না, ফর্মাল ডিসকাশন এখানে করবো না। বাট আজকের এই এপিসোডে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা থাকছে অল আর এনএসইউ গ্রাজুয়েটস। তারা গত 10-15 বছরে গ্রাজুয়েট করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, এবং তারপরে তাদের প্যাশন বা তাদের যে জিল ছিল বা যেটা আগ্রহ ছিল সে বিষয়টাকে ড্রাইভ করে একটা সলিউশন নিয়ে এসেছে। And they're very successful tech startups. And concept-wise, they're amazing. তারা খুব দারুণভাবে স্কেল আপ করেছেন টিল নাও, ফার্দার লেভেলে যেতে চাচ্ছে। সো যে আলোচনাটা করতে চাচ্ছি এখানে কোনো রকম গদবাধা বা ধরা বাঁধা খুব স্ট্রাকচার এবং ফর্মাল কিছু না। আমরা ঠিক পুরোনো এনএসইউ এর সিনিয়র জুনিয়ররা বা সমবয়সের যেভাবে কথাবার্তা বলতাম ঠিক একইভাবে এখানে আলোচনা করবো। সো দ্যাট একটা উদ্দেশ্য আমাদের এখানে অবশ্যই আছে। প্রচুর আমরা জানি যে আমাদের এই প্রোগ্রাম চালাতে আমরা চেষ্টা করি আমাদের সিনিয়র্স আছেন, আমাদের জুনিয়র্স আছেন এবং সমসাময়িক আছে সবার সাথে একটা কানেক্ট করতে, তাদেরকে অ্যাওয়ার করতে যে হোয়াট উই আর ডু। আই মিন আমাদের অ্যালুমনাই, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা লোকালি গ্লোবালি কোথায় কীভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছে। দিস ইজ অ্যান্ড স্পেশালি আজকের এপিসোডটা আমি বলবো lot of current student or currently you are probably working somewhere or you are running your family business, or you have a small startup, or you are running a family business or your own business maybe. For them it can be a source of inspiration, and also networking can be maybe for you, it can be connected to you as well. And this is applicable for the people who are in Bangladesh and who are not in Bangladesh. সবার জন্য এটা প্রযোজ্য। সো যেহেতু আজকে আমাদের সাথে অনেকজন আছেন এবং আমরা চেষ্টা করবো যে আপনারা জগৎটাকে খুবই ইয়াং ছেলেরা and they're very successful on the ground as well. And আমরা চাচ্ছি যে ওদেরকে আরো বেশি উৎসাহ করবো। সো একে একে ডেকে নিব। সো ফার্স্ট I'll invite Mr. Anayet Rashid Pappu. Pappu is the co-founder and CEO of Lagbe. Pappuর ব্যাপারে একটু পেছন থেকে বলে নেই, he got double promotion twice during his early studies here, and finished his HSC both from Shine School and colleges, and joined family business while studying BBA in NSU at the age of 23. 15 years plus experience in supply chain, then manufacturing, then core sales of FMCG, B2B, and manufacturing and export. Lagbe, he started Lagbe back in 2018 with his school friend and another person called Ikram. And we're currently at Lagbe 50,000 plus registered trucks and serving 4,000 plus businesses and enterprises all over the country. So please welcome. I would like to welcome Pappu, Anayet Rashid Pappu Dagnam, Pappu on the screen. Assalamu alaikum Rashid bhai. Walaikum assalam. Pappu কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবাইকে একটু বলে নেই, পাপ্পুর সাথে রিলেশনশিপটা অনেক পুরনো। পাপ্পুর বড় ভাই অপু আমাদের জাস্ট আমাদের দু বছরের জুনিয়র ছিল, এবং তারপরে 00 ব্যাচে পাপ্পু জয়েন দেয়। পাপ্পু যে বছর জয়েন করে বছর আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি শান্তি সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম। সো পাপ্পু জয়েন ওভার দেয়ার অ্যান্ড লেটার ওখানে তো কাজ করেছেই। সে ড্রামা ক্লাবে খুব ভালো অভিনয় করতে একসময়, ইভেন আই মিন খুব ক্যাটাগরিক্যালি রিমার্কেবল কিছু পারফরমেন্স আছে সেই বয়সে। অ্যান্ড মোস্ট বাট সেটা অতীত। কারেন্ট আমি এখন যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পাপ্পুর আই মিন ওয়ান অফ দ্য আই মিন ভেঞ্চার, তার ড্রিম ভেঞ্চার জানি না, আমার মনে হয় যে প্যাশন বা যেই লেভেলে এরা ড্রাইভ করে, প্যাশন দিয়ে ড্রাইভ করে মানুষ এখানে নিয়ে এসছে, ডেফিনেটলি সামওয়্যার সাম পয়েন্ট ড্রিমস ওয়ার দেয়ার। সো পাপ্পু ছোট করে একটু বলে দে, তারপরে আমরা বাকিদেরকে আবার ডেকে নিই। শিওর। ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি লাইফে ইয়াফি যতটুকু সময় কাটাইছি এর মধ্যে যত ধরনের দুষ্টামি ছিল তার অর্ধেক আপনার কাছ থেকে শেখা, আর অর্ধেক কেম ফ্রম ইনোভেশন। সো এটা একটু এশিওর করতে চাই সবাইকে, এখানে যত অডিয়েন্স আছে। সো Lagbeর হিসাবটা ছিল হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার নিজের একটা পেইন ছিল। সো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি নিজেই দেখতেছিলাম যে একটা ট্রাক হায়ার করার ক্ষেত্রে কি ধরনের পেইন ফেস করতে হয়। সবচেয়ে বড় সমস্যা ছিল হচ্ছে যত বেশি আর্জেন্ট ছিল শিপমেন্ট, তত বেশি ট্রাকের ভাড়া বেশি ছিল এবং তত কম ট্রাকের অ্যাভেলেবিলিটি ছিল। সো এটা সামহাও প্রত্যেকবারই এরকম হইতো।
So we wanted to create a solution যেখানে একটা প্ল্যাটফর্ম, সিঙ্গেল প্ল্যাটফর্মে ট্রাক ওনার্সরা এবং যারা পণ্য পাঠাতে চাচ্ছে তারা যাতে একজন আরেকজনকে খুঁজে পায়। And that's how basically Truck Lagbe started. And right now it's been like more than 3 years now. আমরা different VC এবং entrepreneurs কাছ থেকে we got finances and we grew the company. Right now it's around 100 people কাজ করে এখানে। 50,000-এর মতো গাড়ি আছে এবং যেটা বললাম প্রায় 10,000-এর উপরে আপনার কোম্পানিজ এবং স্মল বিজনেস মিডিয়াম এন্টারপ্রাইজেস যারা আছে তারা এখান থেকে ট্রাক হায়ার করে। So that's about it. I think considering the 3 years, I mean, আমি একটা বই পড়েছিলাম সেখানে কথা ছিল যে 1,000 days, which is actually 3 years. তো যে কোনো নতুন ভেঞ্চার বা এর জন্য তাদের পরামর্শ গ্লোবালি দেখা গেছে it takes minimum 1,000 days to establish. So it is amazingly fantastic what you did. Definitely, it's not only the luck or not only the concept. Of course, you guys absolutely drived it. I think already some of the bad boys of 00 batches they started vomiting. By the way, I'll share a lot of things about 00 batch. So let me introduce the other person, the next one actually. So next one is Mr. Mishuk. Tanvir Mishuk, north of the 002 batcher, and he's the managing director of Nagad. And right at this moment, Nagad is one of the topmost digital financial services of Bangladesh, and it's amazing, especially in this pandemic situation. And we know that we're this digital financial services, we're pretty much dependent on this. And Nagad is a real. They came up with the real scale in Bangladesh, and these digital financial services of Bangladesh, post office operated by Third Wave Technologies Limited, aims to spearhead the DFS revolution in Bangladesh. And Tanvir নিজেকে serial entrepreneurs and youth and philanthropist হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। So please, I would like to request Mr. Tanvir to come on the screen. Hello, Bafi bhai, Anayet bhai, assalamu alaikum. Fantastic, Tanvir. Tanvir, thank you very much for coming here. I understand at this point of time you are quite busy, and thanks a lot taking. Thank you. Keeping our the invitation to রাখার জন্য, and really thanks. And at this point of time, Nagad is a very strong brand, and Yes. it's not. I mean, the জানি না একটু অনধিকার চর্চা হচ্ছে কিনা. It's not only your pride; it's also our NSUers. We take the pride of Nagad, Truck Lagbe, and all these things, because আমি যখন first day যখন এই প্রমোশনটা আমরা দিলাম, yeah, we are going to invite all these NSU startups owners or startups entrepreneurs. So there's a lot of questions. I received a lot of questions in my inbox, and also our team received a lot of questions and queries, because people were awestruck because they don't know that NSUers are working with the startup on there in this scale. So thanks Tanvir and Pappu both. But Tanvir, just in a short, যদি একটু তুমি বল regarding your নগদ শুরু থেকে এই পর্যন্ত। ওয়াফি ভাই, আমি নগদ নিয়ে বলবো, নগদ নিয়ে বলার সময় আসবে। আমি যে জিনিসটা আসলে বলতে যাচ্ছি, এই 25শে মার্চের থেকে আজকে পর্যন্ত আমি কোনো ফেসবুক লাইভে অ্যাটেন্ড করিনি। এটা রিজন হচ্ছে যে এই প্যান্ডামিকে আসলে আমার ওয়ার্ক টাইমটা আসলে অনেক বেশি দিতে হয়েছে। সো বেশিরভাগ লাইভই হচ্ছে 9টা থেকে 11টা। সো আজকে যদি, যেহেতু আমার সার্কেলটা অনেক বড়, সো আজকে যদি আমি একজনটা অ্যাটেন্ড করি আরেকজনটা না করি, ওনারা মাইন্ড করে। সো আমি ডিসিশন নিয়েছিলাম যে কোনো ফেসবুক লাইভে যাবো না, এক্সেপ্ট টিভির কিছু গভর্নমেন্ট প্রোগ্রাম আছে যেটা আমার অ্যাটেন্ড করতেই হয়, যেহেতু নগদ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সেটা ছাড়া আমি কোনোটা অ্যাটেন্ড করিনি। কিন্তু এনএসইউর ইনভাইটেশন, আজকে আমি তানভীর কিন্তু এনএসইউর জন্যই, আমার ক্যারিয়ারের স্টার্টআপ শুরু কিন্তু ফার্স্ট ইয়ার থেকে। সো এনএসইউর ইনভাইটেশন আমি আসলে না করার কোনো রাস্তা নেই। আমার ঘরে এনএসইউ, আমার ওয়াইফ এনএসইউ, আমার ভাই এনএসইউ, আমার বোন এনএসইউ। সো আমার এনএসইউ না করার আসলে কোনো অপশন নেই। সো এই জন্য আমি জয়েন করছি, এবং আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এনএসইউ আমার পরিবার, এই জন্য আমি এনএসইউটা না করিনি, এনএসইউটা অ্যাটেন্ড করেছি। বাট অন্য যাকে অ্যাটেন্ড করতে পারিনি আসলে আমার কাজের কারণেই পারিনি, বিকজ 9টা থেকে 12টা আমার নিজের কাছে কোয়ালিটি টাইম মনে হতো, আমি কাজ করতাম ওই সময় কোম্পানির জন্য। সো thank you Tanvir, because same thing with me as well. My wife, she's also NSU grad, and এই পাপ্পুকে দেখছো ওরা 00 ব্যাচ। 00 ব্যাচ হচ্ছে বাই ডিফল্ট আমার শ্যালকের পর্যায়ে পড়ে, কারণ হচ্ছে আমার ওয়াইফ ইজ ফ্রম 00 ব্যাচ। সো বাই ডিফল্ট আমি ধরে নিই ওরা সব আমার শালা।
So that's perfect. This concept you can use for you as well. So definitely we will have a lot of discussions and talk, but with a very lighter mood and not I'm China যে এটা খুব একটা সিরিয়াস কিছু মানে ডিসকাশন no it's not we don't want to make ourselves boring আমরা নিজেরাও কখনো বোরিং চাই না আমি শিওর বোরিং লোক এন্টারপ্রেনার হতে পারে না সো ইন্টারেস্টিং লোক এন্টারপ্রেনার হয় মানে বোরিং লোক অন্য ব্যাংকে জবটা করে ব্যাংকে জব আমি পাই নাই বলে বোরিং লোক জব করে এটা কি বললেন ব্যাংকারদেরকে একটু দিলাম একটু এখন উঠে আসুক কমেন্ট করো সো জাস্ট one word Tanvir in this pandemic actually digital financial service is so strong and তারা এমন একটা ভূমিকা পালন করেছে to at least a minimum level economy-টা move করা চালু রাখতে so right so that's from that perspective just একটু যদি শেয়ার করো যে নগদের ওয়ার্কলোড থেকে শুরু করে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে উইথ মেইনটেইনিং অল দিস এখন ক্রাইসিস সিচুয়েশনটা অনেক বেশি অনেক অনেকগুলো হাইজিন সেফটি সিকিউরিটি ইস্যু মেইনটেইন করতে হয় at the ground so how you are doing I mean you and your team how you are managing this জি যখন এই প্যান্ডেমিক সাধারণ ছুটির অ্যানাউন্সমেন্ট হলো 25 মার্চ তো সেই দিনই আমার ফুল টিম নিয়ে আমি আমার খেয়াল আছে আমি মানে আমার এইচওডি যারা আছে তাদের নিয়ে বসলাম যে 8টা 8:30 দিকে আমরা লং একটা মিটিং করলাম বিকজ আমাদের সার্ভিস যদি একদিন বন্ধ থাকে হয়তো 100 পরিবার না খেয়ে থাকবে বিকজ আমাদের কাস্টমার কিন্তু মিডল ইনকাম লোয়ার মিডল ইনকাম পিপল সো আমরা সার্ভিস আসলে অফ করার কোনো অপশন নেই আবার আমরা ডিপেন্ডেন্ট হচ্ছে ব্যাংকের উপর ব্যাংকের সার্ভিসটা স্টার্টিং এ চালু করলো মাত্র 2 ঘন্টার জন্য 10টা থেকে 12টা সো আমরা একটা মানে আমার ব্যাংক বন্ধ থাকলে কিন্তু আমার সার্ভিসটাও আসলে আমরা কারণ লিফটিং রিফান্ডটা করতে পারবো না প্লাস আমাদের যেহেতু সাধারণ ছুটি অ্যানাউন্স করেছে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই সো ডিস্ট্রিবিউটররা কিন্তু রিটেল পয়েন্টে টাকাটা লিফটিং বা রিফান্ড করতে যেতে পারছে না এটা একটা চ্যালেঞ্জ ব্যাংক বন্ধ একটা চ্যালেঞ্জ প্লাস হচ্ছে যারা এই ডিস্ট্রিবিউটর সেলস অফিসার যারা টাকাটা ক্যারি করে এদের স্যালারি হচ্ছে 8 থেকে 10,000 টাকা এই ছেলেগুলি আসলে এত একটা ভয় পেলো মানসিকভাবে যে কি জানি আসছে করোনা সো এই ভয়ের কারণে তারা আসলে অনেকে এমনই হয়েছে যে 20-30% কিছু না বলে বেতন না নিয়ে পালিয়ে গেছে তার গ্রামের বাড়ি মনে করছে যে রোডে নামা যাবে না সো এই সিচুয়েশনের মধ্যে আমাদের সার্ভিসটা আমরা চালু রেখেছি আমরা অনেকগুলি রেন্টে কার হায়ার করেছিলাম যে সার্ভিসগুলি অ্যাভেলেবেল করার জন্য আমাদের পুরো টিমের আমার প্রায় 10,000 টোটাল টিম মেম্বার প্রত্যেকটা ছেলে ইয়াং ছেলে বাচ্চা ছেলেগুলো কিন্তু এইটাই মনে করেছে যে এই যুদ্ধে আসলে আমাদের নামতে হবে এবং এই যুদ্ধে আমরা আসলে পিছিয়ে যাই তাহলে আসলে আমাদের যে 2 কোটি কাস্টমার আছে এই 2 কোটি কাস্টমার আসলে তো তারা লোয়ার মিডল ইনকাম তারা না খেয়ে থাকবে আমরা যদি সার্ভিস 2 দিন বন্ধ থাকে অনেকগুলি পরিবার না খেয়ে থাকবে সো এই সিচুয়েশনে আমরা এগিয়ে আসি যে যার মতো করে কাজ করি পরে ব্যাংকিং টাইমটাও আস্তে আস্তে এক্সটেনশন হওয়া শুরু করে প্লাস হচ্ছে যে আমরা আসলে বিরাট একটা সাপোর্ট পাই আমাদের 10,000 পোস্ট অফিস থেকে তো পোস্ট অফিস আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন ডিএইচএল বন্ধ হয়ে গিয়েছিল আমি অফিশিয়ালি লাইভে বলছি তারপর আরো যে কুরিয়ার গুলি আছে ইন্টারন্যাশনাল সবাই বন্ধ বাংলাদেশ পোস্ট অফিস যাকে বলতো জরাজীর্ণ বন্ধ হয়ে যা মরে গেছে এই পোস্ট অফিসের 40,000 কর্মী কিন্তু সার্ভিস দিয়ে গেছে এই পিপিই এই স্বাস্থ্যর যত ইউনিট গুলি আছে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় পৌঁছানো সব কাজগুলো কিন্তু পোস্ট অফিস করেছে কিন্তু আমরা কিন্তু গালি দিয়ে গেলে পোস্ট অফিসকে গালি দিই কিন্তু পোস্ট অফিস কিন্তু সরকারি হয়ে এই দায়িত্ব নিয়ে কাজ করেছে আজকে যদি পোস্ট অফিস বন্ধ থাকতো তাহলে দেশে আমার মনে হয় দুর্ভিক্ষ হয়ে যেত কারণ হচ্ছে পোস্ট অফিসে কিন্তু এই 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 ধানগুলি যেগুলো কাটা হয়েছে এই বর্ষার পর ঢাকায় নিয়ে আসছে অন্য কুরিয়ার কিন্তু আনে নাই সো এই মোমেন্টে আমরা বিরাট একটা সাপোর্ট পেয়েছি বাংলাদেশ সরকারের এবং আমরা এটাও ইনশিওর করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে উপহার মেজরটা গিয়েছে নগদ দিয়ে আমাদের পরে দিয়েছে বিকাশ এর চেয়ে কম দিয়েছে রকেট সো এইটা আমরা ইনশিওর করেছি প্রপার লোক টাকাটা ঠিক সময় উঠাতে পেরেছে এবং এটা দিয়ে আমরা আসলে এখানে বিজনেস না আমরা আসলে গর্ববোধ করি যে দেশের জন্য এই কাজটা করতে পেরেছি এই সময় Thank you, Tanvir. It was amazingly because it's a I know digital. I have a long career in telecom sector, and later on, I worked in micro insurance as well. So I really know that this kind of thing is kind of a major financial artery. The share economic heart share dhara hoy. So basically, these financial transaction sectors they works as the major artery. So ওখানে যদি কোনো রকমের ঝামেলা হয়, ঠিকমতো কাজ না করে, so overall system collapse করে. So So definitely we will have a lot more because personally I have a couple of questions for Nagad because I spent almost 15 years of my career in telecom and that's why I have some precise questions.
So definitely we'll discuss. So let's bring three more actually of our friends here. So এরপরে আমি দেখে নিচ্ছি comparatively একটু আচ্ছা. Let's call Kashif Rahman. Kashif Rahman is the CEO and founder of ShareTrip. ShareTrip is country's first and leading online travel platform that provides end-to-end travel solution and experiences. Initially started with the name of Travel Booking Beauty, and a dream to make travel easier for people. And now with new innovative, easy-to-use app, travel service are on anyone's palm. One can also get a travel service from our website, Kashif's ShareTrip's website. And Travel Booking Beauty got investment from DataBird, Delaware, USA, a leading internet company progressing by employing an ecosystem strategy. Internationally acclaimed organization DataBird's involvement assisted us, in our transformation to ShareTrip and building a bigger and better platform for the travelers. Not limiting only to the direct customer, we also have built our own B2B portal. Through the portal, we are aiming to cater to the travel business entities. Consider the market trend and industry nature, we are also able to guarantee the best rates in visa, air tickets, hotel, holiday tours, and transfer of B2B affiliates. Please welcome Kashif Rahman. Kashif, এত বড় লিখছিস, আমার তো পড়তে পড়তে ঘুম এসে যাচ্ছিল রে বাবা। আপনি তো বলছেন আপনি পড়বেন, আপনি তো এটাই পড়া দিলেন, আমি আর কি করব? এত বড় প্যারাগ্রাফ আমি বলছি দুই লাইন লিখেছি, তুই এত বড় প্যারাগ্রাফ আমি ভাবছি আপনি ওখান থেকে আপনি যেভাবে এমসি করতেন আগে ওভাবে করে কিছু একটা বইলা দিবেন আপনি, সো ওইটাই আর কি। ভাই পাপ্পু, কি অবস্থা? তানভীর, নাইস মিটিং ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ইয়াফি ভাই, আপনি বলছেন তাই আসবো। মানে আপনার সাথে তো ওই যে ফার্স্ট পরিচয় হয়েছে ক্রিকেটের মাঠে, কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টার তখন DHS 96 ভার্সেস 0-0 খেলা, আমরা এক রানে হারছিলাম। সো ওই ফার্স্ট আমরা একটা ব্যাট নিয়ে উইকেট টাইম পেয়েছিলাম আমি, হ্যাঁ, বাট আমরা এক রানে হারছিলাম। বাট আপনারা অনেক 96 দের তো মনে আছে, পসিবলি জোর করে হারাইছিল আমার যত। হ্যাঁ, আমাকে জানি না, এই যে এগুলি না, এই যে 0 আমারে বলছিল যে বাইরে রাত দুই এখান থেকে। সো এগেইন আই এম বিং ভেরি ইনফর্মাল, বাট উই আর ভেরি গুড। সো তারপরে ইয়াফি ভাইয়ের সাথে আমার পরিচয়, তারপরে এসএস ওখানে প্রথম দুই সেমিস্টার আমি ছিলাম অ্যাক্টিভ। সো ইয়াফি ভাই তো ইয়াফি ভাই, মানে ওনার ব্যাপারে আসলে কি বলবো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস forum or Ishar. So definitely I'll talk about your organization more, and but একটা extra share করি। I think 2016 I went to Delhi for a pause actually, আমার অফিসের কাজে আমি দিল্লি ছিলাম। সো আমার 3 দিন ওখানে থাকার পর একদিন আমি থাকবো আমার নিজের জন্য। So that is not company cost, আমার নিজের cost. So I just called Kashif. Kashif, can you arrange me a very budget hotel? So he gave me a budget hotel, and guess what? The hotel was fantastic. It was completely vegetarian hotel. My goodness! Oh, বেটারা মানে আপনারা তো দিল্লি ছিল না? দিল্লি ছিল প্রবাবলি ইয়াফি ভাই। দিল্লি কিন্তু আপনার 70% আসলে ভেজ হয়ে যায়, বুঝছেন? মানে খাইতে গেলে ওই কারলবাগ আর ওইখানেই যাইতে হবে, বুঝছেন? নইলে হইব না আর কি। So that was then I realized, okay, fine. I think Kashif has range. যে যেমনে চায়, পয়সা কম হলে পয়সা কম, খাবার হলে খাবার বেশি হলে বেশি, কম হলে কম, ওইভাবে করে ম্যানেজ করে দেয়। And then I realized the Kashif I knew is not the same old Kashif. He has transformed into a solid businessman. So that was my own realization. Anyway, thank you Kashif for joining here. So let me invite the next one, because আমাদের এখানে প্রায় 5 জনের মতো মানুষ, so তাকে রাখতে হবে। This is Mr. Fahad Ifaz. He is the CEO and co-founder of iFarmer, which aims to provide end-to-end solution for the farmers and agri MSMEs. Prior to that, Fahad worked for almost 10 years in international economic development with organizations like World Bank, Care International, Swiss Contact, and Palladium. He completed his undergrad 2010, obviously 06 batch, and masters in NSU as well, and 2013. And also he used to be the president of Yes. So please welcome Fahad. হ্যালো, সালাম আলাইকুম ভাই। আসসালাম ফাহাদ। ফাহাদ, এখানে তুই দেখতে পাচ্ছ সব বুড়াগুলো এখানে আসছে না, ওরা অবশ্য আমার চেয়ে। আচ্ছা, আমি মনে হয় তোদের মতোই, তোদের মতোই।
ভাই আপনি এত কেন বয়স তো সবারই হয়েছে। ইয়াফি ভাইয়ের বার্থ সার্টিফিকেট কিন্তু পাথরে খোদাই করা, এটা অনেকে জানে না। তুই এটা ভাঙিয়ে দিলাম যেটা বলছে এটা ভাঙিয়ে ফেল। Thanks joining here, and definitely one thing is the concept of this thing I came to know from because Facebook I try to figure out what iFarmer is, then I try to communicate to them, and later I figure out that Munimul, which I think one of the director of iFarmer, Muminul, right? And we were calling in Robi I was in Robi for 1.5 years for a small period of time, and he's also younger brother of Irfan or 99 batch of Irfan in Chowdhury. So I thought Munim was pretty much involved in this, but of course I would also have to give a thanks to Munim as well, and because when I called him, he said, Yahweh, I'm not that much into this because of operations and concept পুরোটা এখন ড্রাইভ করছে Fahad, so it's better to you call Fahad and you bring Fahad over there, and it will be much more better because সে অনেক বেটার ভালোভাবে জিনিসটা বলতে পারে. So the concept is quite interesting because একটা you can buy out one গরু or ছাগল or something like this with certain amount. In some cases it's traditional business মতো like FDR এর মতো একটা তারা certain I mean interest commit করে. At the same time, I think something others as well. আরেকটা আছে কমিট না করার মধ্যে বোধ একটা আছে এরকম একটা প্রোগ্রাম বোধ আছে স্কোপ আছে I'm not quite sure on that. So it gives me a fantastic, I mean I thought why not I'll try. So I mean wait করছিলাম কবে একটা opportunity আসে. I saw one opportunity. So on that day I think I had a couple of meetings. So meeting শেষ করে যখন আমি কল করেছি, by that time they actually from your office they replied, boss আমাদের মাত্র 10টা গরু ছিল, sold out. And then I got a shock actually. Then definitely it has a crowd, or you reach to the right maybe I won't say it's a niche. এটা কোনোভাবে niche হতে পারে না, because the amount people can invest over here, that's not a huge, that are very মোটামুটি moderately at amount. And within 2-3 ঘন্টা 3 ঘন্টা পরে ফোন করে যখন জানতে পারলাম যে না একটা ইনভেস্টমেন্ট স্লট আর খালি নেই, then I totally got shocked, and I really believe that you reach your customer very right, which is I think any startups they have this kind of problem যে সেটা রাইট কাস্টমারের কাছে অন টাইম পৌঁছতে পারছে কিনা. So definitely I would have some more questions on that, and iFarmer ব্যাপারটা আমরা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আইডিয়া করতে পারি কিছুটা, বাট iFarmer আমাকে the amount of question I received, what is iFarmer actually, ওরা কি করে. So আমি আসলে রাউট করে দিয়েছিলাম যে প্লিজ গো and visit their website, you can get the whole idea. But of course there are a lot of, I mean Nagad we understand it's a digital finance, people can perceptionটা ক্লিয়ার হয়ে যায়. iFarmer বলতে সে কি বোঝাচ্ছে, সে কি মানে is a charity, is a business, or how the modality it's so in fact আজকে সকালে I was talking to some people who are actually in Australia or Canada and USA. They were pretty much and for everybody, for Fahad, for Kashif, for Tanveer and Pappu. This morning I had a long chat with a couple of our friends, and you know all of them actually from Australia, Canada, and USA as well, and UK as well, because today Saturday chilo. So they are quite interested to know about what's happening and all this. And is there an investment opportunity? I said I don't know that, and probably you can share. You guys can pitch. I mean, share. Open your Pandora box as well if you need any investment. Some people are quite interested to invest as well. So, যদি হয়ে যায় তাহলে একটা কিছু দিও আমাকে, তাহলে হবে। এটাই মেন। Anyway, let's go to the last one. Last but not the least, this is Muheb Chowdhury from 011 batch, and he did his bachelor's in computer science, and later he did his MBA from ITA, and now director GoBD Go Limited. This is another travel-oriented startups of another NSUers. So please, Shamnun, please welcome to this session. May we have Shamnun over the screen. Assalamualaikum Yafi bhai. Shamnun,
Yeah, good to see you guys. সামনে শুকায় গেছিস? হ্যাঁ, বলুন না। ভালো ঢপে হাইট করে দিচ্ছে আমাকে। Okay, so all of us are here. So I'll go by very short because we want to make it, as I said, we will keep it very agile and very lively and not very serious. So first of all, I'll go to Pappu. Pappu, I have a particular question. So Pappu, already you said that what is the you had your own. I mean, I know to the family business and you were into different kind of businesses for quite some time. And Oppu, I used to have a lot of chat with Oppu, your elder brother as well. So I also started with the distribution business as well, long back, at least 18-19 years back. And I know from my experience dealing the transporters, especially truckers. Yeah. It's very difficult. It's one of the toughest business. I mean, যেটা বলা হয় যে সবচেয়ে র বিজনেস অ্যাক্রস বাংলাদেশ একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বিজনেস আর একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বিজনেস দিস টু এবং এটার সাথে রিলেটেড যা যা আছে মেবি ইট মে বি ফুয়েল ইট মে বি টায়ার্স ইট মে বি দ্য চেসিস ইঞ্জিন অর হোয়াট এভার দিস অ্যান্ড distributions as Tanvir is in distribution sort of and it's a very risky security issues are in different leg because telecom প্রত্যেক বছর I mean আমাদের বিশেষ রমজানে those days I was sales operation manager in Airtel and before that GP তে আমার 9.5 বছর একটা বড় সময় আমি ডিস্ট্রিবিউশনে কাটিয়েছি সো ওখানে রমজানে ইউজুয়ালি দেখা যেত একটা দুটা দুর্ঘটনার খবর পাওয়া যেত হয় শর্ট ডেড or ভাড়া করেছে this kind of thing এইরকম এতটাই রাফ so transportation and distribution business is very rough business and how technology actually those people they are very rowdy I mean by default and there এখানে আরেকটা বিষয় যেটা আমি যেটা জানি because distribution আমি যেহেতু physical distribution ছিলাম so ওইখানে গুরু শিষ্য পরম্পরাটা খুব চরম যে truck drivers and other peoples it's very difficult. So how you made them I mean tech savvy I mean technology তে তাদেরকে কিভাবে ওই আমাকে যদি তুই বলতি আমি যদি তোর জায়গায় থাকতাম সবচেয়ে বড় হিন্ডারেন্স আমি যেটা মাথায় ভাবতাম যে এই লোকগুলোকে কিভাবে টেকনোলজিতে নিয়ে আসা that is my question I think আমি বোধহয় পুরো জিনিসটা বুঝাতে পারিনি বলতে পারিনি রাইটলি how am I dealing with this right so এটা how you are dealing with this that's the question. ইয়াফি ভাই এটা শুরু করার আগে দেখেন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি হচ্ছে যে রেনুমা আপা সবার জন্য বলে রাখি যারা এখানে আছেন রেনুমা করিম ডক্টর রেনুমা করিম শি ইজ নাও অ্যাসোসিয়েট প্রফেসর ইউনিভার্সিটি অফ স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট ব্রকপোর্ট and their first ব্যাচের স্টুডেন্ট এবং উনি এই প্রোগ্রামটা করার জন্য উনি সবসময়কে পুশ করেন যে please bring the way she wrote here face of future so she just wrote here and she was quite eager and she told me this evening as well I'm really eager to watch this show so sorry Pappu thank you Renuma and I just admire her she's the kind of person যে আমাদেরকে ওই বয়সে ইন্সপায়ার করতে so and seeing her do all these things is amazing so যেটা বলতেছিলাম যে আমরা ছোটবেলা থেকে ট্রাকদেরকে ঘাতক হিসেবে দেখে আসছি আর কি যে আপনি কোনো সময় দেখবেন না নিউজ পেপারে শুধু ট্রাক লিখবে হচ্ছে ঘাতক ট্রাক সো উই হ্যাভ দিস নেগেটিভ কনোটেশন টু দিস ইন্ডাস্ট্রি সো এখানে একটা ছোট্ট গল্প আছে আমার দাদি অনেক বয়স তো উনি হঠাৎ করে মেমোরি আসে যায় এরকম তো উনি একবার আমার কাছে জিজ্ঞেস করতেছে যে তোমার এখন কি করো আমি বলতেছি দাদি আমি ট্রাকের দালালি করি কি করো ট্রাকের দালালি করি বলো ও আচ্ছা তো কামাও কিরকম তো আমি এমনি একটা ফিগার টিগার বললাম যে উনি যাতে একটু হ্যাপি হয় তো শুনে বলতেছে যে আচ্ছা ভালো কথা কয়েক বছর কইরা এরপরে ব্যবসাটা ছেড়ে দিও বুঝছো এত পড়ালেখা করাইছি কি তোমাকে ট্রাকের দালালি করার জন্য নাকি সো এভরিবডি হ্যাড দ্যাট নেগেটিভ কনোটেশন বাট আমরা যখন যে ওদের সাথে কাজ করতে গেছি ট্রাক ড্রাইভার যারা নাকি অপারেট করে তাদের রুক্ষ হইতে হয় বিকজ দ্য কাইন্ড অফ পিপল দ্যাট দে ডিল উইথ তারা সারাদিন ঘরের বাইরে থাকে মাসে সপ্তাহের পর সপ্তাহ বাইরে থাকতেছে সো তাদেরকে যারা রাস্তায় থাকবে তাদেরকে একটু রুক্ষ হইতেই হয় বিকজ দে হ্যাড টু ডিল উইথ দ্য রিয়ালিটিস
বাট তাদের কমিটমেন্টের ব্যাপারটা ইজ অন্য লেভেলের। মানে আমি আপনাকে এইটা এক্সপ্লেইন করতে পারবো না। যে আমরা ধরেন ট্রিপ করলে আমাদের তো কিছু কমিশন পেন্ডিং থাকে ড্রাইভারের সাথে। সো প্রথম দিকে যখন এটা হইতো তখন খুব কনফিউশন হইতো যে এই টাকাটা কি আদৌ আসবে। ট্রাক ওনার সকাল 8টার সময় ট্রাকের ড্রাইভার ফোন করে সেই কমিশন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, এবং তাদের এই সমস্ত কমিটমেন্টের ব্যাপারে তারা অন্য লেভেলের। আরেকটা জিনিস হচ্ছে we don't want to talk about this, but anything that you see around you, or আমরা এই যে চেয়ারে বসে আছি, এই যে বিল্ডিং গুলোতে বসে আছি, এভরিথিং কোনো না কোনো সময় ট্রাকে উঠছে। সেগুলোতে এই লোকগুলার, আর যত বেশি ট্রাকের আনাগোনা যেই জেলায় থাকবে তত বেশি ওই জেলার উন্নতি হবে। সো শুরুতে ইট ওয়াজ ডিফিকাল্ট, একটা চ্যালেঞ্জ ছিল। বাই দ্য ওয়ে, ম্যাক্সিমাম ট্রাক ড্রাইভারদেরই স্মার্টফোন আছে, কিন্তু তারা সেটা ব্যবহার করে না, তারা বাসায় রাখে এটা, তারা একটা ব্রিক ফোন ব্যবহার করে, কারণ চুরি হওয়ার আশঙ্কা থাকে বেশি। সো এইটা ইট টুক আ বিট অফ টাইম তাদেরকে এটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে এইখান থেকে যে ভাড়া পাওয়া যায়, একটা জাস্ট অ্যাপের ভেতর থেকে একটা 30,000 টাকার ভাড়া পাবে, এটা কল্পনা করানোটাও একটা ডিফিকাল্ট পার্ট ছিল। সো আমরা যেটা রিয়েলাইজ করছি যে প্রথম একবার একটা ট্রিপ করে ফেললে তাদেরকে আর শিখাইতে হয় না, তারপর তারা নিজে থেকেই জানতে চায়, আগ্রহ দেখায় যে কিভাবে করবো, আরো কিভাবে ট্রিপ পাওয়া যায়। সো শুরুর চ্যালেঞ্জটা ছিল, বাট দেখাইতে হয়েছে আর কি, এই Is Pappu there? I think Pappu disconnect হয়ে গেছে. Okay, let Pappu come over here. And now Pappu একটু disconnected হয়ে গেছিলি. Are you there? Can you hear me? Okay. Pappu, can you hear me? জি। Okay. একটু disconnected হয়ে গেছিল। আচ্ছা, আবার so we'll go to Tanvir now. Pappu, just Tanvir, I know many of your organizations people who actually we work together for years. And আজকে যখন আমি ছোট একটু হোমওয়ার্ক করছিলাম যে what kind of question should I put in your table, যেটা হয়তো I mean probably you deliberately did that, but হয়তো maybe that is your trade secret, or maybe that's your মানে আমরা বলি না উসুল। এই ধরনের একটা অর্গানাইজেশনকে because your competition is very extremely hard, and that I mean because MFS এর কম্পিটিশনটা অন্য লেভেলের কম্পিটিশন এবং very massive and very severely tough. And এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, the brains you have with you, at least I know, সাদাত আদনান, মুর্শেদ মাহমুদ, চঞ্চল ভাই, we were colleagues for ওই ছোটবেলা থেকে, and these guys are genius. They were in telecom, they were in MFS. I think Kashef and Shamnun, they were also from telecom. They knew these names as well. I mean ওই যে যেটা সিম ট্র্যাকিং সিস্টেম, যেটা ওটার ওয়ান অফ দ্য গুরু হচ্ছে সাদাত আদনান, and বাংলাদেশে ফার্স্ট টাইম ওই এসটিএস যেটা বলে, এসটিএস এর গুরু হচ্ছে আদনান and মুর্শেদ। ওরা বাংলাদেশে এটা ফার্স্ট বিল্ড আপ করে নিজেরা জিপিতে লং ব্যাক 2005-04 দিকে ওই সময়। So we were very close, I mean teammates. And my first thing when আমি নগদ সম্পর্কে ভাবি, প্রথম যে জিনিসটা মাথায় স্ট্রাইক করে, I mean you have very good pool of brains. You are actually seasoned, যারা অনেক বড় বড় জিনিস না নিজের হাতে না সাকসেসফুলি লঞ্চ করেছে এবং সাস্টেইন করেছে। সো এই যে জায়গাটায় ফোকাস করা, মানে কি কারণে এই জায়গাটা প্রথম থেকে ইউ আর ভেরি ফোকাস? Can you share this one? Because I think a lot of people who are watching here, they're I mean aspirant startups, entrepreneurs. So I think এই ধরনের একটা very technical issue but very important, যদি তুমি শেয়ার করো। অফকোর্স এফি ভাই, আমরা নগরটা শুরু করি 2019 এর 26 মার্চ। 26 মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে শুরু হয় নগরটা। তো নগরটা শুরু করার আগেই আমি আসলে মানে তিনটা নেই ইন্ডাস্ট্রির বেস্টে, এই আপনি নাম বললেন যে সাদাত আদনান, মোর্শেদ, চঞ্চল, আর যারা আমার সিএক্সও যারা আছে, ইভেন রেজা অলসো আমার সাথে আছে, রেজা কত সম্ভবত ছিলেন। তো
এরকম মানে আমি টিমটা অ্যাটলিস্ট টপ লেভেলের টিমটা নেই যারা ইন্ডাস্ট্রি অলরেডি এক্সপার্ট এবং ইন্ডাস্ট্রিকে লিড করেছে। আসলে এই মোবাইল ইন্ডাস্ট্রি বলেন অথবা এমএমএস ইন্ডাস্ট্রি বলেন, যারা আসলে এই কাজগুলি 15-20 বছর ধরে কাজ করে কিছুটা চেঞ্জেস এনেছে। তারপরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে 2011 এমএমএস ইন্ডাস্ট্রি শুরু হয়। প্রথম শুরু করে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নামে, তারপরে এটা রিব্র্যান্ডিং হয় রকেট, এরপরে এরপরে আসে বিকাশ। তো এরপরে কিন্তু 25টা লাইসেন্স ছিল। সো 25টা লাইসেন্স, 25টা ব্যাংকেরই 25টা লাইসেন্স ছিল, এবং এর মধ্যে এখন আছে 17টা লাইসেন্স। বাট বিজনেস কিন্তু করছে একটা। তার মানে কি বাংলাদেশে মার্কেট ছিল না? অবশ্যই মার্কেট, বাংলাদেশে মার্কেট ছিল। বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে আছে মাত্র 33%। সো বাকি 66% কিন্তু পুরোই খালি, 67% পুরোই খালি ছিল। কিন্তু আসলে কেউ কিন্তু আসলে এসে মানে বিজনেস করতে পারছিল না। এই 17টা এসে কেউ অন করছে, একটা দুইটা প্রমোশন করছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কিন্তু রিমার্কেবল কিছু করতে পারেনি। তো আমি যখন এটা শুরু করার আগে এটা নিয়ে যখন স্টাডি করলাম যে আসলে চ্যালেঞ্জটা আসলে কোথায়, কেন কেউ আসলে ইন্ডাস্ট্রি, মার্কেট খালি, মার্কেটের ডিমান্ড আছে, কিন্তু যেই আসছে ফেল করছে। সো আমি মেজর যে জিনিসটা পেলাম যে আসলে ইটস লাইক আপনি যেটা বললেন যে একজনের কাছেই মার্কেট শেয়ারটা 95% মতো ছিল, এবং ভেরি চ্যালেঞ্জেবল ছিল অন্য কেউ নতুন এটার মধ্যে মার্কেটে এন্ট্রি করা। সো তাহলে আমি কিভাবে 1.5 বছরে এত কিছু চেঞ্জ করলাম যে আজকে নগদ যে কোনো কম্পিটিশনে গেলে মানে অন্য অপারেটরের চেয়েও যারা মার্কেট লিডার আছে তার চেয়ে বেশি ডিসবার্সমেন্ট পাচ্ছে বা তার চেয়ে বেশি বিজনেস পাচ্ছে। তো আমি এসেই এই জিনিসটা করলাম যে মেজর প্রবলেম আমাদের দেশে যেটা ছিল 66% মার্কেট খালি, এর মেজর চ্যালেঞ্জটা হচ্ছে আপনি মোবাইল অপারেটর ছিলেন, আপনি জানেন যে একটা রিটেল পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউশন পয়েন্ট হয়ে কাস্টমার সার্ভিস হয়ে একটা কাস্টমার অ্যাকুইজিশন করতে খরচ হয়ে যায় 200 থেকে 300 টাকা, এবং এই পেপারটা যে আসে, এই পেপারটা আসার প্রসিডিউরটা লাগে 7 থেকে 10 দিন। আপনি নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করেছেন, গ্রামীণ ফোনে যেহেতু ছিলেন, এয়ারটেলে ছিলেন। সো আমি এসেই যে জিনিসটা চেঞ্জ করলাম যে এটা এই ম্যানুয়ালি এই রিটেল সাপোজ কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতে সময় লাগে 10 দিন, ডিস্ট্রিবিউটর হয়ে কাস্টমার সার্ভিস হয়ে ভেরিফিকেশন হয়ে আমার হেড অফিসে। তো একটা মানুষ একটা অ্যাকাউন্ট খুললো, 10 দিনই তার বসে থাকতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার জন্য। অথবা আরেকটা অপশন আছে, অন্য কিছু অপারেটর যেভাবে করেছে, কাগজটা পাওয়ার সাথে সাথে 2 দিন বা 3 দিন পর অন করে দিচ্ছে ভেরিফাই ছাড়া। সো এটাতে আবার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর যেহেতু আমরা গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, আমরা এমন কোনো কাস্টমার ওপেন করতে পারবো না যেটাতে একটা ইনসিডেন্ট হয়, কারণ এটা গভর্নমেন্টের রেপুটেশনের ব্যাপার। সো আমরা যেটা করলাম, প্রথমেই আনলাম ডিজিটাল কেওয়াইসি। সো আপনি একটা ছবি তুলবেন আপনার নিজের, আর 2টা ছবি তুলবেন আপনার এনআইডির 2 পাশে, আপনার অ্যাকাউন্ট সরাসরি আমাদের ইলেকশন কমিশনের সার্ভারে হিট করে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এটা করার সাথে সাথে আমাদের এই 1 বছরে 2019 এর ভিতরে আমাদের 1.5 কোটি কাস্টমার হয়ে গেল, যেখানে অন্য অপারেটরের 1.5 কোটি কাস্টমার তো চিন্তাই করতে পারে না যে 1.5 কোটি কাস্টমার হইতে তাদের 8-10 বছর লেগে গেছে। সো কারণ মানুষের খুব ইজি, মানুষ ছবি তো খুব ভালো তুলতে পারে, একটা মুদি দোকানদার হোক, একটা কৃষক হোক, যে কেউ খালি ছবি তুলতে পারে। সো এই জিনিসটা আমরা ফার্স্ট ডিসবার্সনটা আনলাম হচ্ছে এরকম। সেকেন্ড যেটা আনলাম সেটা হচ্ছে যে আমার জানতে হয় আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে না রকেট না শিওর ক্যাশ, বা কোন ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে আপনি ব্যাংকের নাম্বার দেন অথবা ডাচ বাংলা ব্যাংকের নাম্বার দেন। আমি যেটা আনলাম যে আপনি কিছু জানতে হবে না, আপনি যাকে টাকা পাঠাতে চান তার মোবাইল নাম্বারটা খালি ডায়াল করুন, তার অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক টাকা চলে যাবে। সো এই ফ্রিডমটা যখন আনলাম, সো এই ফ্রিডমটা আনার পরে কি মানুষ কি তখন চিন্তা করলো যে আমার আসলে এত কিছু মনে রাখতে হচ্ছে না, আমার জানতে হচ্ছে না যে তার এই অ্যাকাউন্ট আছে কিনা, ওই আছে কিনা, এই আছে, টাকা পাঠিয়ে দিচ্ছেন, সে অ্যাকাউন্ট খুলে, মানে অ্যাকাউন্ট খুলতে 1 মিনিট, অ্যাকাউন্ট খুলে টাকাটা উঠে নিতে পারছে। তারপরে আরেকটা মেজর চ্যালেঞ্জ ছিল বাংলাদেশে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ডিসবার্সমেন্টের প্রতি বছর গভর্নমেন্টের বাজেট $10 বিলিয়ন উপরে, এটা আমরা হয়তো অনেকে জানি না। এই $10 বিলিয়ন এই যে ডিসবার্সমেন্ট, এটা হতো সোনালী রূপালী জনতা ব্যাংক, আর 2-1টা করতে হয়তো শিওর ক্যাশ রকেট, বাট মেজর না, একদম 5-10%, বাকি 90% ব্যাংক করতো। ব্যাংকের যে হ্যাসেল ছিল, ব্যাংকের ক্ষেত্রে কোর বিজনেস না। সো এই কারণে এই 10 বিলিয়নের আসলে প্রপারলি যেত না, অনেক টাইম লাগতো, তারপর প্রপার লোকটা পেতো না। এমন দেখা যেত যে বৃদ্ধ ভাতা দাঁড়িয়ে আছে 23 বছর একটা ছেলে ভাতা নিয়ে যাচ্ছে, কারণ ওই ডিজিটালি ট্রেসেবিলিটি ছিল না। তো আমরা পুরো সলিউশনটা বাংলাদেশ গভর্নমেন্টকে করে দিলাম, বাংলাদেশ পোস্ট অফিসের পক্ষ থেকে, যে এটা যার টাকা একদম ভেরিফাই হয়ে উইদিন 10 সেকেন্ড টাকাটা পৌঁছে যাবে। সো এটা মেজর চেঞ্জেস কিন্তু আনলাম। এই চেঞ্জেস গুলি যখন আমরা 2019 এ আনলাম, তখনই 2019 এর ডিসেম্বর 31 তারিখ আমার মনে পড়ে, আমার কাছে একটা কাগজ আসছিল, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতে লেখা
যে বাংলাদেশের যত ডিসবার্স, যত ভাতা, সেফটি নেট প্রোগ্রাম আছে সবকিছু ডাক বিভাগের নগদ সার্ভিসের মাধ্যমে যেতে হবে, ওনার নিজের হাতে লেখা কিন্তু। তো তখনই আমি বুঝলাম যে না, এই 26শে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কিছু একটা করতে পেরেছি, এবং গভর্নমেন্টও ফিল করেছে যে না, দেশের জন্য কিছু একটা বেটার হচ্ছে। এই জন্যই হয়তো উনি ওনার নিজের হাতে লেখা। সো এই ইয়াটা পেলাম, এবং আমরা এরপরে আমাদের সাথে পার্টনারশিপে এগিয়ে আসলো রবি। সো এখন রবির যে কোনো কাস্টমার নগদের কাস্টমার হয়ে গেছে। পাইপলাইনে আছে আমার আদার অপারেটর, টেলিটক অলরেডি এসেছে। সো গ্রামীণ বাংলালি অলরেডি পাইপলাইনে আছে, হয়তো আপনি দেখবেন এই মাস থেকে শুরু হবে বা অথবা সামনের মাস থেকে শুরু হবে। সো আমরা যে চেঞ্জেস গুলো এনেছি, ট্রেডিশনটা ভেঙেছি। যে ট্রেডিশনটা ছিল যে রিটেল পয়েন্টে যাও, 50 টাকা দাও, আরেকজনের যে ফর্মটা ফিল আপ করাও, নিজের ছবি তুলে আনো, পাসপোর্ট সাইজ, ন্যাশনাল ভোটার আইডি ফটোকপি করো, এই সবকিছু মিলে 200 টাকা খরচ হতো একটা মানুষের একটা অ্যাকাউন্ট খুলতে। খোলার পরে সেই ফর্মটা 10 দিন পরে দেখা যেত কি কোনোটা মিসিং ছিল, অ্যাকাউন্ট ওপেন হয়নি। সো মানুষের আসলে মোটিভেশনটাই নষ্ট হয়ে যেত, যে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, 10 দিন পরে আমার বলছে অ্যাকাউন্টটা আবার রিসাবমিট করেন, তার মানে আরো 10 দিন। সো এই কারণে 66% খালি ছিল। আমরা ঢোকার পরে এটা কিন্তু প্রায় 20% আরো কমে গেছে, এবং আমরা আশা করছি যে এই প্যান্ডামিক সিচুয়েশনেও নেক্সট 2021 এর ভিতর আমরা বলতে পারবো যে 80% মানুষ বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ভিতরে আছে। সো স্টার্টআপের প্রতি হ্যাঁ, জাস্ট একটা কমেন্ট আমি করে নিই। এটা হচ্ছে মোহাম্মদ এস রৌনক ভাই হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্স্ট ভ্যালেডিক্টোরিয়ান রাইট এট দিস মোমেন্ট। মেরিল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে আছে, লোয়ালা ইউনিভার্সিটি, ওখানে উনি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওখানে। এন্ড হি রোট হিয়ার, so glad to see the next generation disruptors and innovators, feeling really proud to see you all. So I think Raunak bhai is all the way from Maryland. He is watching this, and he is actually tech genius. I think CGPA 4 near way back in those days, and now he is chairman of a computer science department of University of Loyola in Maryland. Thank you, Raunak bhai, for watching us here live. And he's watching this live. I think computer science we are going to take a page in Shamrun page, I'm not sure as a faculty. Raunak bhai. হ্যাঁ তানভীর বলো। হ্যাঁ, নর্থ সাউথের কথা যেহেতু বলতেছিলেন, একটা জিনিস আসলে আপনি যেমন আদনানের কথা বললেন, মোর্শেদ, চঞ্চল, অনেক এক্স জিপি, এয়ারটেল, রবি আছে। তবে আমি একটা জিনিস আসলে আপনাদের সবার সামনে পাবলিকলি বলতে চাই, যে আমাদের নগদকে যে লিড দিচ্ছে আমার অ্যাক্টিং সিইও এবং সিএফও, সেই কিন্তু আসলে নগদটাকে এখন লিড দিচ্ছে অ্যাক্টিং সিইও হিসাবে। সে কিন্তু আসলে এক্স এনএসইউ, এবং সে ছিল হচ্ছে ব্যাংকে ছিল, স্টার্টআপ ছিল, তারপরে সে লন্ডন চলে যায়, ওখানে এমবিএ করে। তারপরে সে রিনোয়ার নামে একটা কনসালটেন্সি কোম্পানি আছে, যেটা আসলে গুগলের যে সিইও যেখান থেকে যেই কনসালটেন্সি কোম্পানি থেকে গিয়েছে, সেরকম প্যারালাল একটা কনসালটেন্সি কোম্পানি। and he used to train Fortune 500 কোম্পানির সিইও লাইক বিপি, শেল, তাদের ট্রেন করতো। তো সে আমার এনএসইউর মানে ভালোবাসাটা কি চিন্তা করেন, তার সাথে আমার দেখা হয়েছে ইন্দোনেশিয়া একটা মানে রেস্টুরেন্টের মধ্যে, হঠাৎ করে, কোনো প্ল্যান না। আমি বললাম যে আমার বাংলাদেশে তোমার মতো একটা ছেলে যদি পাইতাম, তাহলে আমি নগরটা আমি অনেক ফাস্ট এগিয়ে নিয়ে যেতে পারতাম। এই হচ্ছে আমার ভিশন, এই হচ্ছে আমার প্ল্যান আছে। তো কিন্তু বাংলাদেশের ছেলে, তোমার মতো ছেলেমেয়েরা তো বাংলাদেশে থাকে না, মানে ডলারের স্যালারির জন্য চলে যায় এইসব বড় বড় কোম্পানিতে। সো 7 দিন পরে আবার কল দিচ্ছে, সে বাংলাদেশে ব্যাক করতে চায় এবং বাংলাদেশে একটা চেঞ্জেস আনতে চায়। আজকে এই চেঞ্জেস এর পিছনে ওর একটা মেজর ভূমিকা আছে, এবং এটা আমি স্যালুট করতে চাই যে নর্থ সাউথ দেখেই সে আসলে ব্যাক করে এসেছে। And actually definitely বিচ্ছিন্নভাবে আমরা জানি যে এনএসইউরা বিভিন্ন জায়গায় আছে, and I really amazed. আমি শুরুর আগে ব্যাক স্টেজে বসে বলতেছিলাম যে আমরা নেক্সট একটা এপিসোড চিন্তা করছি, যেখানে নট দ্য ট্র্যাডিশনাল যে সমস্ত কান্ট্রিতে এনএসইউদের পাওয়া যায়, যেমন হচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা এন্ড অস্ট্রেলিয়া, এখানে না, তারা তাদের যোগ্যতার বলে অন্যান্য জায়গায়, লেটস সে সামওয়্যার ইন আফ্রিকা, সামওয়্যার ইন লেটস সে এদিকে ভিয়েতনাম, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় খুব সুনামের সাথে ভালো কাজ করতেছে। সো উই আর প্ল্যানিং ফর দিস কাইন্ড অফ এপিসোড অ্যাজ ওয়েল, সো উইল কাম টু দ্যাট। সো আমাদের সাথে দুজন মানুষ আছেন যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, দুজনের ধরন অবশ্য দু রকম। সো ফার্স্ট আমি শামনুনের কাছে যাই। শামনুন, অ্যান্ড শামনুনের সাথে কথা বলার কারণটা হচ্ছে এই, শামনুনকে আমি চিনি, he used to work in বাংলা লিঙ্ক, প্রবলি ওই সময় আমি কি রবিতে, মানে বাংলা লিঙ্ক ছাড়া আমি সবগুলো অপারেটর কাজ করছি, জিপি, রবি, এয়ারটেল,
তো তিনটাতে এর মধ্যে বাংলা ইন্টারটা হয় না, বিকজ আমার ছোট ভাই এখানে কাজ করতো এবং ওদের একটা পলিসি ছিল যে এক ভাই চাকরি করলে আরেক ভাই চাকরি করবে না। এটা নিয়ে মজার বিষয় আছে। একবার যে নাফিস, যে ওদের যে এইচআর এর ছেলে অনেক দূর পর্যন্ত চলে গেছে, ওদের সিওর সাথে ইন্টারভিউ হবে। তো তখন আমি একদিন ফোন করে বলছি যে আচ্ছা, আই হার্ড ইউ হ্যাড এ রুলস যে দুই ভাই তোমাদের কোম্পানিতে ব্লাড রিলেশন নাকি চাকরি করতে পারে না। বলছে হ্যাঁ আছে। ও কিন্তু আমার আপন ভাই, ভাই আগে বলবেন না, খামাখা দুইটা মাস নষ্ট করলাম। তো যাই হোক, আই নো দিস আ লাইটার পার্ট. Shamnun was in BA for quite some time. You did your bachelor's from NSU and MBA from DU IBA, and steady একটা জব ছেড়ে 10 বছরের টেলিকমের বাংলালিংক তখন খুব ভালোই করতেছিল, and not the turbulent time before the 2-3 বছর আগে turbulent টাইমের আগে পর্যন্ত। তো ওই সময় what actually pushed you? Because to be very frank, a good number of people I know, তাদের বিজনেস অ্যাকুমেন অসম্ভব রকমের ভালো, বিজনেস স্ট্র্যাটেজি, প্রেডিকশন, ফোরকাস্টিং ফ্যান্টাস্টিক, বাট কোনো একটা জায়গায় আসলে পেছনে টানে এবং তারা শেষ পর্যন্ত এন্টারপ্রেনার হতে পারে না। সো আই হ্যাভ এ বিকজ যে ইনকিউবেটর, স্টার্টআপ ইনকিউবেটর বা এগুলো সম্পর্কে আমার খুব একটা বিশ্বাস নাই, বিকজ আই হ্যাড এ লং ব্যাড ডিবেট আই উড সে উইথ সামওয়ান যে এরকম একটা ইনকিউবেটর রান করে, এবং তাকে আমি বলছিলাম যে হাউ কাম আপনি জীবনে মুদি দোকান দিলেন না, সাহস করতে পারলেন না, এন্ড ইউ গাইজ আর টিচিং যে কিভাবে এন্টারপ্রেনার হইতে হবে। হাউ কাম? পরীক্ষায় যে লোকটা ফেল করে প্রত্যেক বছর, সে শিখাইতে আসছে এই পরীক্ষায় পাস করতে হবে। আপনার তো একটা বুকের পাটা নাই যে একটা গলির মোড়ে বাসার সামনে যে জায়গাটা আছে একটা মুদি দোকান দিয়ে লস খেলে খাবে, সেটা নাই। বাট ইউ আর নো, ওর তো ফাইন্যান্সটা জানেন, আমি ফাইন্যান্স শিখি। হাউ কাম অন? আই মিন এটা তো লাইক বোর্ডে আইকে আপনি সাঁতার শিখাইতেছেন, ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে। So anyway, and I actually really respect those people who actually take the decision, having a very steady career, and one fine morning they decided, or definitely not one fine morning, execute for one fine morning, and join in a entrepreneurs list. Amar oi angle theke I really want to ki bolbo je curious what actually pushed you, toke ki push korlo and you become an entrepreneur? I got your question. Thank you. Basically, Yafi bhai, যখন বলছিলেন না banker are boring, so I remember actually for a brief period of time I was a banker in HSBC. So yeah, I only survived for 4 to 6 months, I think. So probably not so boring to stay in a bank. But having said that, আসলে যেটা হয়েছে কি, in my life I think I did a lot of experiment. So for being in NSU or for whatever reasons, Pappu was there. Amra একটা student organization করতাম, it's called ISAC, that's like the largest student organization. Muntasir bhai যিনি আমাদেরকে introduce করে দিলেন this প্রোগ্রামের আগে, he was one of the senior members over there. So তখন আমাদেরকে স্টুডেন্ট বয়সে আমাদের ওইটার মূল ইয়েটা ছিল যে অ্যাক্টিভেটিং লিডারশিপ। তো আমাদেরকে তখন থেকে ইন্সপায়ার করা হইতো, টেক চার্জ, be something big and dream big, think global, act local. Renu Mapa, thank you so much. Of course, we know Renu Mapa through ISAC, of course, and she's one of the founding members of ISAC. তো তখন থেকে সেই চিন্তা থেকে আসলে আমাদের একটা সেট মাইন্ডসেট ছিল যে ভাই আর যাই করি, I have to be owner of my own will. Now, why getting into the job? I actually come from a family which is full of job holders. তো আমার একমাত্র এক চাচা আছেন, উনি রেস্টুরেন্ট ব্যবসা করেন, এবং উনি আমাকে বলছিলেন যে উনি রেস্টুরেন্ট ব্যবসা করেন। তো ওনার এক চাচা ওনাকে জিজ্ঞেস করছিলেন কোথাও চাকরি পাইলা না? And just let me tell you, he owns Chowdhury, he owns এখানে স্যাফরন ছিল, he owns Don Giovanni, if you remember that pizza restaurant. Yeah. These are his restaurants, and he used to face this question, তুমি কোথাও একটা চাকরি পেলা না? So that's a environment I actually belong to. But then again, when I finished NSU, I joined Banglalink, and over there I started enjoying it. Alhamdulillah, I would say যে telecom operatorদের মধ্যে আমরা যখন বাংলাদেশে ছিলাম, probably we had the best team and best time. It was a very young team, very energetic. We were empowered like anything. We were given a lot of security. So আমাদের আসলে শেখার সুযোগটা অনেক বেশি ছিল। So আমি before leaving Banglalink, I was given few responsibilities. একটা ছিল I used to look after the CSR একটা সময় 2007-8 তখন we actually launched this tourism platform at CSR.
কারণ আমাদের অনেক ধরনের সিএসআর অনেক বড় বড় কোম্পানি করতো, ব্লাড ডোনেশন, আই ডোনেশন, দিস এন্ড দ্যাট। তো আমাদের টিমে সোলাইমান আলম ওয়াজ দি হেড অফ কমিউনিকেশন এট দ্যাট টাইম, হি ইজ দ্য সিএক্সও এন্ড জিপি নাও। সো ওনার লিডিং এ আমরা যখন ব্রেনস্টর্মিং করছিলাম যে আমাদের সিএসআর কি হতে পারে, দেন অ্যাকচুয়ালি ট্যুরিজম কেম আপ, because we thought tourism in Bangladesh has a lot of potential yet very underdeveloped. Okay, so সেই ক্ষেত্রে তখন সোলাইমান আলম ভাই বললেন যে দেখ, it's a new area altogether, so you go and you just have to make sure যে tourism evolve in Bangladesh. So ওইখান থেকে আসলে I would rather say my introduction to tourism started as like in tourism in Bangladesh. তখন আমরা অনেক কাজ করেছি আসলে, লেটস নট গেট ইনটু দিস ডিটেইলস, এয়ারপোর্টের ক্যাপাসিটি বিল্ডিং থেকে শুরু করে কক্সবাজার বিচ ক্লিনিং প্রজেক্ট, নিউ সাদার্ন মডেলস প্রজেক্টস এন্ড অল। And eventually before I left, I was given another responsibility of launching the most premium telecom brand in Bangladesh. সেটা হচ্ছে আইকন। I think some of you are actually আইকন subscribers, আইকন users. যেই জন্য আমি আপনাকে পুরো গল্পটা বললাম, এই কাজ করতে আসলে you are not out of your job, right? আপনার কাজ, it has an impact on yourself. So ওই ট্যুরিজমের সাথে ইন্ট্রোডাকশন এন্ড লাস্ট একটা নিশ মার্কেটের সাথে কাজ করা, এটা অ্যাকচুয়ালি ইভলভ মি টু থিঙ্ক যে আমি যদি নিজে কিছু করি, প্রবাবলি উই উইল গো ফর নিশ এন্ড প্রবাবলি উইল ওয়ার্ক ইন ট্যুরিজম। এটার আরেকটা কারণ হচ্ছে মাই লাইফ পার্টনার, হু ইজ মাই কো ফাউন্ডার, এন্ড শি ওয়াজ অ্যাকচুয়ালি দি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি এন্ড NSUer অফ কোর্স। তো আমরা আসলে বোথ অফ আস উই লাভ ট্রাভেলিং। আমাদের যখন পকেটে যাই পয়সা থাকে, উই জাস্ট spend those and travel. So আমরা অনেক ট্রাভেলিং করতাম। তো এক পর্যায়ে যেটা হলো, দেখলাম যে ফ্যামিলি ফ্রেন্ডস থেকে যখনই কেউ কোথাও যায় আমাদেরকে জিজ্ঞেস করে যে কই যাবো, কিভাবে যাবো। তো she used to work for British High Commission and then a brief period in CPNA also. তো যখন আমাদের বেবি হলো, she decided to take a career break actually. When she wanted to get back, বললো যে কি করা যায়। বললাম ভাই, বাচ্চা কাচ্চাকে সময় দিতে হলে নিজে কিছু করতে হবে। So let me have a career in Banglalink and let's try go BDO. So আমরা ট্রাভেলিং নিয়ে কাজ করব, আমরা 4 ঘন্টা অফিস করতে সকালবেলা, and that's how we started. So there was no vision, no big thing যে আমরা ট্যুরিজমের দুনিয়া উল্টাই দিব, but it was out of passion we started in 2013, I guess, 2014 এ। যে ঠিক আছে, we will be giving suggestion to a lot of people. তো সকালে 9টার সময় অফিস যেত, 11টার সময় শেষ, কারণ বাচ্চার স্কুল শেষ। ওকে, দ্যাটস হাউ ইট অল স্টার্টেড। আমরা তখন একটা শেয়ার ওয়ার্ক স্পেসে ছিলাম উইথ গাইড টু, গাইড টু লাইক ওয়ান অফ দি লিডিং ইন বাংলাদেশ তখন। 6 মাসের মাথায় একদিন বিকালবেলায় রিমেম্বার শি কল মি এন্ড শি সেড, লুক, দিস ইজ নট পসিবল, মানে মানুষজন এসে কাউন্টারে বসে আছে, উই ক্যান ম্যানেজ, উই ওয়ার লাইক 3 পিপল। তো তখন উই স্টার্টেড টেকিং লট অফ পিপল। এবং শুরু থেকে যেহেতু ইট ওয়াজ আ প্যাশন প্রজেক্ট, অনেকে অনেকভাবে সাকসেস ডিফাইন করে। আমরা যখন কাজে এসেছিলাম, we actually said, ঠিক আছে, we are doing a business, so what's our primary objective? Making profit is one objective, but actually making profit was never our primary objective. We wanted to actually create employment. আমাদের যেটা ছিল যে আমরা বলছিলাম যে let's we get a lot of joy যেদিন আমরা বেতন দিতাম। আমরা বলতাম যে আজকে এই কটা মানুষকে আমরা বেতন দিচ্ছি। এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং উই এনশিওরড ওয়ান থিং, সেটা হচ্ছে ডাইভার্সিটি। আমাদের অফিসে আমরা মেয়েদের সংখ্যা বাড়াতে হবে, করতে করতে একটা পর্যায়ে এরকম হচ্ছে, আমাদের যখন খুব ছোট অফিস, দেখা গেছে 60% or 70% অফ our employees are actually ladies. ওকে, তো আমাদের ফ্রন্ট ডেস্কে একটা ছেলে বসা, এমন সময় একজন ক্লায়েন্ট আসছে, এসে বলে যে ভাই আমার এরকম জিনিস লাগবে। তো সে গিয়ে ভিতরে বলছে, সার্ভিস দিচ্ছে। ওই ভদ্রলোক ওনার আরেকজন যিনি সাথে এসে ওনাকে বলতেছে, সব অফিসে গিয়ে দেখি রিসেপশনে একজন মহিলা বসা রাখে আর ভিতরে বেটা মানুষ কাজ করে। এই অফিসের সামনে বেটা মানুষ বিছাই রাখছে, ভিতরে সব মহিলারা কাজ করে। তো অ্যাকচুয়ালি from the very beginning we were enjoying those things. হ্যাঁ, we will create something new, যেটা আমরা চাই দেখতে, যেভাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই, মেয়েরা কাজ করছে। We are okay, how much money you need, okay, তো আমাদের একটা রিজনেবল প্রফিট থাকবে, বাকিটুকু we will actually be investing on our people. We will be actually doing, see, in this startup ecosystem, এখন যে জিনিসগুলো অনেক বেশি চলছে, this valuation thing and all, the volume and all, এগুলোতে আসলে আমরা প্রবাবলি কনসিয়াসলি একটু দূরে আছি কেন? বিকজ উই আর মোর ফার্ম বিলিভার অফ বিং এ ট্রেডিশনাল ব্যবসায়ী। ওকে, আমাদের 10 বছর চাকরি করলে না আপনার ওই অনেক কিছু আনলার্ন করতে হয় বিফোর বিকামিং আ ভেরি courageous entrepreneur. I was not 22 when I started, right? I was probably in my early 30s. তো তখন আমরা যেটা চিন্তা করলাম, আমরা আর যাই করি ভাই, বটম লাইন হ্যাজ টু বি পজিটিভ।
তো বছরের শুরু থেকে আমরা আলহামদুলিল্লাহ ফ্রম দ্য সেকেন্ড ইয়ার আমরা কিন্তু একটা কোশ্চেন সরি আই মিসড ইট সো ফ্রম দ্য সেকেন্ড ইয়ার কিন্তু আমরা audited accounts we are in profit alhamdulillah and since then এই বছর কি হবে I'm sure we will not make profit due to this yeah I know this year is a very difficult year especially for the so আমাদের কাছে যেটা ইয়াফিভাই সবচেয়ে বেশি মানে এনকারেজিং ছিল সেটা হচ্ছে যে আমরা যখন মার্কেটে আসি there were a lot of travel agents right a lot of other companies I think তখন অনেক নতুন নতুন আমাদের জেনারেশন মানুষজন আসতেছিল but the point is the industry is really big at the same time আমরা আমাদের আপনি যেটা আপনার স্ট্যাটাসে লিখছিলেন ডিসরাপশন ছিল আমাদের যেটা ছিল we actually wanted to create the disruption with products আমরা যখন মার্কেটে এসে প্রবাবলি আমরা প্রথম ভুটান ইন্ট্রোডিউস করি আমরা সাশ্রয়ী মূল্যে ইউরোপ কিভাবে ট্যুর করা যায় সেটা দেখাই বাংলাদেশে অনেক টুরিস্ট ছিল যারা মনে করেন 5 বার সিঙ্গাপুর যাচ্ছে আর সিঙ্গাপুরে যাওয়ার পরে যে আরো কিছু এক্সটেনশন হতে পারে ক্রুজে যেতে পারেন আপনি এই জিনিসগুলো করতে পারেন সেই জিনিসগুলো আমরা আসলে মার্কেটকে এডুকেট করি আরেকটা জিনিস আমাদের যেটা শুরু থেকে হয়েছে যেহেতু উই ওয়ার লাইক স্টিকিং টু ভেরি বেসিক এন্ড ট্রেডিশনাল বিজনেস আমরা কিছু ইন্টারন্যাশনাল আসলে অ্যাসোসিয়েশন পেয়ে যাই উই ওয়ার লাইক the GSF for Dream Tours in Bangladesh and then America কিছু leading travel agencies like Globus and এই ব্র্যান্ড গুলোকে আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করি so আপনার কোয়েশ্চেন ছিল what pushed me actually nothing pushed me it was like enough of corporate life and then you know বললো কিছু করবো তো করলাম করার পরে it turned out to be ভালোই চলতেছে so one point in time I thought যে fine proof করা শেষ যে চাকরি করতে পারি কিনা so I think now we have enough experience with us to try our luck and that's how we started and alhamdulillah so far the journey has been very smooth thank you Shamnun Shah I mean quite a question over tar age ekta Abdullah from 99 batch I guess if I'm not wrong that Abdullah oh we will not crack a joke now about Isaac and come on NSUers Muntasir bhai one of the founder of Isaac and আপনি অনেক ভালো জোক করতেন আইজ্যাক নিয়ে এটা নিয়ে আমরা এখন কথা বলবো কিনা আমি জানি না আই ওয়াজ আর আপনি বলতে চাচ্ছিলাম এখানে ইয়েস এর প্রেসিডেন্ট আছে একদিন আমি ওইখানে ইয়েস এর ওখানে ওরা লিখতেছিল আমি আরে ইয়েস নো লেখা দিয়ে আসছিল আমি বড় করে ইয়েস নো bring it on আচ্ছা anyway আচ্ছা দুই তিনটা সিরিয়াস কোশ্চেন আছে আই থিংক দিস Hamid is a very popular guy and he is running one of the largest online group of NSUers so I think এই কোশ্চেনটার জন্য আমি জাস্ট একটু পাপ্পু যদি একলা পাপ্পু কাশেফ তানভীর সবাই সামনে একটা লাইনে যদি অ্যানসার দেওয়া যায় what are the major obstacles you faced while coming up an entrepreneurship in Bangladesh market can any of the senior points out those so first Pappu and then Tanvir and then Kashif and Shamnu তারপরে ইফাজের কাছে আমি শুনবো পুরো গল্পটা ভাই any disruptive idea is a problem so মানে এটা মাইন্ডসেটটা নিয়েই শুরু করতে হবে যে I will face a problem and I'll fix it for example তানভীর যেটা বললো যে আমি নিজে নগদের অ্যাকাউন্ট খুলছি আমার এফএস এর অন্য কোনো জায়গার অ্যাকাউন্ট ছিল না ফার্স্ট অ্যাকাউন্ট দ্যাট আই ওপেন ওয়াজ নগদ বিকজ ইট ইজ সো ইজি টু ডু সো Anayet, this is a big clap. Someone is there who are doing this. আমরা আমাদেরকে তুলতে হবে না উপায় নাই NSUer of course so আমি এটা মনে করি আমি I don't have that much of I mean নিজের হাতে ব্যবসা বাণিজ্য রান করার কোনো সুযোগ হয় নাই যদিও মায়ের ফ্যামিলি থেকে আছে কিছু but that's what I figured out that mental toughness টা খুব important I mean you guys can definitely people আমরা খুব সুন্দর করে সবসময় বলি যে passion and all this of course passion is there but আমার কাছে যেটা মনে হয়েছে যে mental toughness for become a businessman or entrepreneur running a venture or entrepreneur the first thing that you have to be in mind in Bangladesh especially because এখানে কোনো কিছু ফ্রেমওয়ার্ক বা আমি যেভাবে একটা স্ট্রাকচার চিন্তা করি যেভাবে আমরা স্পেশালি বইগুলো পড়ে আসি বিজনেস রান করার জন্য অপারেশন রান করার জন্য এগুলো বাংলাদেশে আসলে চলে না I mean I can remember back in 2001 when I went for Rekit Ben Kizare I am the first Rekit Ben Kizare territory manager North South University থেকে and I can remember চিরঙ্গে যখন আমার ইন্ডাকশন হচ্ছিল ওদের ফ্যাক্টরি তো চিরঙ্গে ছিল এখনো আছে some people came to see me actually তা দেখতে আসছিল নর্থ সাউথ থেকে পাস করছে এবং যে ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হবিগঞ্জে পোস্টিং পাইছে এই ছেলে তো থাকবেই না
হ্যাঁ, তো তারা তারা নিজের বাজি লাগাইছিল যে এই ছেলে সম্ভবত 6 মাসের বেশি থাকবে না, এরা নর্থ সাউথ থেকে পড়ে আসছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছিল ফার্স্ট ইনটেক যেটা, ইফ ইউ ওয়ান্ট টু রান ইউর এনি কাইন্ড অফ বিজনেস, ইউর বিজনেস, ইউর কোম্পানির বিজনেস, দ্য ওনারশিপ মানে বিলঙ্গিংনেস অফ দ্য বিজনেস থাকতে হবে, তাহলে যে কোনো টাফনেস ইউ আর রেডি টু অটোমেটিকলি প্রবলি ইউ আর ওনিং দ্যাট। সো হ্যাভিং সেড দ্যাট, জাস্ট এই পয়েন্টে মত কারো দ্বিমত আছে কিনা বা সহমত করেন কিনা বা একমত থাকি না সেটা জানবার জন্য আর কি। জাস্ট 2 লাইনে যদি তানভীর একটু বলো, তারপর কাশেফ এন্ড শামনু। জি ওয়াফি ভাই, যে কোশ্চেনটা আপনি স্ক্রিনে আমরা দেখলাম সেটা যে স্টার্টআপের চ্যালেঞ্জেস গুলো। সো আসলে নগদ তো আমার ইয়ংগেস্ট স্টার্টআপ, কারণ এটা আসলে আমি ক্যারিয়ারটা আসলে শুরু করি অফিসিয়ালি গ্রাজুয়েশনের পর শুরু করি 2006 এ, বাট আসলে আমার ক্যারিয়ার শুরু হয় 2003 তে মিস্টার স্যারের হাত দিয়ে। সো অনেকে আমার সার্কেলের ছেলেপেলে যোগ করে বলে যে নর্থ সাউথকে আমাদের আমলে 5 লাখ টাকা লাগতো বিবিএ তে, নর্থ সাউথকে আমি 5 লাখ টাকা দিয়েছি, কিন্তু নর্থ সাউথ থেকে আমি 25 লাখ টাকা বের করে নিয়ে আসছি। তো আমার আসলে ক্যারিয়ার, তো আমার সার্কেল এটা আমার যোগ করে বলে নর্থ সাউথ আসলে আমি এন্টারপ্রেনার শুরু হয়েছে মিস্টার স্যারের হাত দিয়ে। হান্নান স্যার ছিল, মুন্তাসির ভাই হেল্প করেছিল সেই সময়, তারপরে গোলাম মোহাম্মদ স্যার হেল্প করেছিল। আমি সেই সময় একটা ইভেন্ট ফার্ম করি, সেটা আমার ফার্স্ট স্টার্টআপ। সেই ইভেন্ট ফার্ম থেকে অ্যাডভার্টাইজিং ফার্ম, তারপরে সেটা থেকেই আসলে ওই ইভেন্ট করতে গিয়ে বিটিআরসি কাজ করতে গিয়ে টেলিকমে যাওয়া, এবং টেলিকমের পরে আসলে আমার আসলে এই নগদে আসা। সো এর ভিতরে আসলে অনেক কিছু করেছি, যেমন আমার ট্রাভেল এজেন্সি বিজনেস আছে, আমার আদার মানে নগদ হচ্ছে আমার 13 নম্বর বিজনেস। সো যে কোনো স্টার্টআপে আসলে চ্যালেঞ্জ, মানে নগদের সময় আমি অনেক এক্সপিরিয়েন্স ছিলাম, আমি আসলে অলরেডি স্টাডি করে নিয়ে গেছিলাম যে কোথায় কোথায় আমার চেঞ্জেস গুলো আনতে হবে। বাট যে কোনো স্টার্টআপেরই আসলে মেইন যে জিনিসটা আসলে চিন্তা করতে হবে, প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। প্রবলেমের যদি আমি একটা সাস্টেনেবল সলিউশন চিন্তা করি, তাহলে যদি মানে আমার যে কাস্টমার বেস নিয়ে আমি চিন্তা করছি তার প্রবলেমটা আগে ফাইন্ড আউট করি, তারপরে তার একটা সাস্টেনেবল সলিউশন যদি চিন্তা করে আমি আমার প্রোডাক্টটা সাজাই এবং সেইভাবে কমিউনিকেশন করি, সাকসেস আসবে। মানে সাকসেস মিস হওয়ার কোনো রিজন নেই। একটু আগে ভাইয়া যে বলতেছিলেন যে ট্রাভেল এজেন্সি আসলে অনেক ছিল, বাট উনি দেখেছেন যে সিঙ্গাপুরে মানুষ 3 বার যাচ্ছে কিন্তু কোথায় আসলে কোন জিনিসটা পাচ্ছে না, বা ভুটান। সো উনি প্রবলেমটা ফাইন্ড আউট করেছে, ফাইন্ড আউট করার পরে উনি আসলে একটা সলিউশন দিয়েছে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকজন লোকের কথা বলতে চাই আমার ক্যারিয়ারের, সেটা হচ্ছে একটু আগে আমি দেখলাম আমার ওয়াইফ এখানে কমেন্ট করলো যে আমার ফার্স্ট ক্যারিয়ার শুরু করেছিল রিয়াদ মাহমুদ স্যার। তো ওনার নামটা নেই দেখলাম যে এখানে কমেন্টে দিয়েছে। তো রিয়াদ মাহমুদ স্যার ধরে আমার ফার্স্ট ইভেন্ট শুরু। আমি মেশকাত স্যার, গোলাম মোহাম্মদ স্যার আর হান্নান স্যার এই তিনজনকে সরাসরি শিক্ষক হিসেবে পেয়েছি, বাট রিয়াদ মাহমুদ স্যার আচ্ছা না, মেশকাত স্যার তো আমাদের সময় ফুলিয়ে। সো জাস্ট আমি ইফাজ, এখন পর্যন্ত কথা ইফাজ এবং কাশেফ আমি এখনো বাট আমি একটু পরে আসতেছি। ইফাজ যদি তোমার আইফার্মার নিয়ে একটু যদি আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এত টিভি শো করি, কোন সময় আমার ওয়াইফ আমার বোন শো দেখে না, কারণ নাকি আমি নাকি কথা বলতে পারি না, আমি দেখতে খুব বিশ্রী। এই ফার্স্ট টাইম দেখতেছি আমার ওয়াইফও আছে আমার বোনও আছে, কারণ দুইজনই এনএসইউ। এখানে তাদের কমেন্ট, তাদের ওই কমেন্টের এগেইনস্টে আবার তার বান্ধবীরা অন্য বন্ধুরা আছে, এটা অন্য হিসাব। এটা বরাদ্দ করে প্লিজ তুমি এখানে আসি, এখানে অন্য অঙ্ক আছে, চেক করতেছে দেখতে ঠিক আছে কিনা সবকিছু হয়েছে। আবার নাকি সেই মানে অনেক পুরনো স্মৃতি আছে, পুরনো স্মৃতি কানেক্ট হয়ে যায় কিনা, কোথায় কি হচ্ছে না হচ্ছে বুঝতে হবে, তো খেয়াল করতে হবে ঠিকঠাক আছে কিনা। এনিওয়ে যদি একটু just to share with us because it's pretty new. Absolutely. So iFarmer we started in 2019, like early 2019. The main iFarmer is basically quite a passionate জায়গা থেকে iFarmer start. So as I said, প্রথমে বলছিলেন almost 10 years economic development এ কাজ করেছি, and most of my work was on rural development, rural economic development. And শুধু বাংলাদেশে না, Myanmar, Cambodia, Thailand, India, South Asia, like probably 5-6 countries. And একটা প্রবলেম সবসময় দেখতাম, সেটা হচ্ছে যে ফার্মারের অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই, তার অ্যাক্সেস টু টেকনোলজি নাই, এবং তার অ্যাক্সেস টু মার্কেট নাই। এই তিনটা জিনিস ডাজন্ট ম্যাটার আপনি বাংলাদেশে থাকেন আর ইন্ডিয়ায় যান আর থাইল্যান্ডে যান, এনিওয়্যার ইজ দ্য সেম প্রবলেম এগেন এন্ড এগেন। এন্ড
there has been a lot of কি বলে donor funding, government subsidy, অনেক কিছু যাচ্ছে, এখনো যাচ্ছে, আগেও গিয়েছে, but it seems like this is a never ending vicious cycle, right? And যেটা তানভীর ভাই প্রথমে বলছিলেন যে majority of the population এখনো unbanked বা financial inclusion করে না। ফার্মারদের ক্ষেত্রটা আরো বাজে অবস্থা, right? Almost I think last year according to ব্র্যাকের বাংলাদেশের, শুধু বাংলাদেশের কথা যদি ধরি, only 30% or কম farmer gets access to formal finance, right? So bank বলি, microfinance বলি, ওগুলোতে farmer পায়, এবং এই 30% এর টোটাল ভ্যালু হচ্ছে $2.5 billion annually. Now imagine বাকি 70% এর কি পরিমাণ টাকা যেটা is unaccounted for, এটার কোনো হিসাব নেই, এটার ভ্যালু কত এবং এটা কই থেকে আসে, no one knows. But এটা বেসিক্যালি ইজ ভেরি ইনফর্মাল যে লেন্ডিং ইয়েটা চলে, আমাদের দাদন ব্যবসা বলা হয়, এক এক জায়গায় এক এক ইয়েতে বলা হয়, বাট এই ব্যবসাটাই চলে। এটার জন্য যেটা প্রবলেম হচ্ছে, ফার্মার তার যেখানে আপনি আমি ইন্টারেস্ট পে করি 9%, ফার্মার সেখানে পে করতে হয় 30% to 70%, রাইট? এটা মানে একটা ইনসেন একটা সিনারিও। সেকেন্ড হচ্ছে, এই ফার্মার যখন সে 30% সে একটা টাকাটা নিচ্ছে, নিয়ে সে যখন গরু করতেছে, হাঁস মুরগি সবজি যাই করতেছে, তারপরে সেটা আবার বিক্রি করতে পারে না। বিক্রি করার সময় আসলে তার একেবারে তার কি বলে একেবারে লোকাল যে ট্রেডারটা আছে তার কাছে বিক্রি করে। এই জন্য হয় 40% অফ রেভিনিউ এটা সে আনতে পারতো যদি সে রাইট বায়ার পায়। সো দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া বিহাইন্ড iFarmer. সো iFarmer আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ফুল স্ট্যাক এগ্রিটেক প্ল্যাটফর্ম। সো আমরা ফার্মারকে ফাইন্যান্স দিচ্ছি। সো ফাইন্যান্সের আমাদের ইনিশিয়ালি উই স্টার্টেড উইথ এই যে ইন্ডিভিজুয়ালস, ধরেন এই যে আফি ভাই আপনি বলছেন যে আপনি ক্যাটল ফার্ম পান নাই, বাট উই থট যে ইন্ডিভিজুয়াল মিডল ইনকাম পপুলেশন, এই ফুডের ডিমান্ডটা কিন্তু আমাদেরই বেশি, রাইট? সো উই থট যে এদের সাথে কিভাবে কানেক্ট করা যায়। এখন এসে আমরা আসলে নট অনলি ইন্ডিভিজুয়ালস বাট অলসো ওয়ার্কিং উইথ ব্যাংকস এন্ড এনবিএফআইস, যাতে এরা কিভাবে ফার্মারকে বেটার অ্যাক্সেস টু ফাইন্যান্স দিতে পারে থ্রু আ প্ল্যাটফর্ম। I think we're the only organization right now, আপনার আমার ক্রেডিট স্কোর আছে, ফার্মারের ক্রেডিট স্কোর নাই। I think we're the only organization right now is building a credit score for the farmers. আমরা এই যে গত 15-16 মাস ধরে যে we are operating, we collect a lot of data and ওই ডেটার উপর বেস করে actually building a credit score for the farmers. And then আমরা যেটা করি, ফার্মারকে ফাইন্যান্সটা দেওয়ার পরে আমরা তাকে অ্যাডভাইজারি সার্ভিসেস গুলো দিই, তাকে ভালো ইনপুট যাতে সে কিনতে পারে সেটা ব্যবস্থা করে দিই। এন্ড লাস্টলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তার প্রোডিউসটা যাতে তার ফার্ম থেকে রাইট কাস্টমারের কাছে আসে ডিরেক্টলি, বিকজ মাঝখানে এখানে 4-5 লেয়ারের কি বলে মিডলম্যান থাকে, যে জন্য যেটা হয় ফার্মার কম প্রাইস পায়, আপনি আমি ঠিকই বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। সো we're basically kind of bypassing those middlemen, and farmer থেকে directly we're connecting to wholesalers, businesses, and processors, right? And also Anayet bhai se amar porichoy na age, we actually use Lagbe services to bring those produces from the field. We also use Nagad wallet services to send money to our farmers. So end of the day, it's still a very closed group of you. And I guess till now, as a startup, যা করা যেগুলো করলে টিক বক্স যেগুলো হলে মানুষজন ধরে নেয় যে ঠিক আছে ভাই they're doing well. So till now, we have facilitated close to more than $1 million to the farmers. আমাদের নেটওয়ার্কে we have 5,000 plus farmers. We have raised a small amount of VC funding. We have a team of about 25 people. And actually during COVID এর সময়টা I think everyone realized the local supply chain এর importance টা কত important, কত significant, especially in agriculture. I think everyone realized that. So আমরা এখন আসলে financing এর সাথে সাথে আমরা supply chain টা নিয়ে কাজ করার জন্য we are actually driving the whole thing. And let's see how একটু ইন্টারাপ্ট করি। মোখলেস হোসেন টোকন ভাই is founder of all North South সমস্ত activities right at this moment. Canada একটা ইউনিভার্সিটিতে পড়ান, so he is also an academician. So academician, it's interesting, academicians from North America, they're watching this show. Economist, Reduma Bhai economist, Tokon Bhai economist, and
রৌনক ভাই ইজ কম্পিউটার সায়েন্টিস্ট। সো থ্যাঙ্কস টোকন ভাই। টোকন ভাই কোশ্চেন হচ্ছে ফাহাদ আমি অনেকখানি মিস করেছি, হয়তো এই নিয়ে কথা হয়ে গিয়েছে, তবু একটা প্রশ্ন, কৃষকদের জন্য কোন ধরনের ইন্স্যুরেন্সের কথা কি ভাবছেন আপনারা? আমরা অলরেডি ইন্স্যুরেন্স অফার করি। We work with Green Delta, probably the largest insurance company in the country. So Green Delta সাথে আমরা ইন্স্যুরেন্স থেকে কাজ করছি, and as I said, insurance depends অনেকটুকু on a lot of data. So আমরা সব প্রোডাক্টে এখনো শুরু করতে পারি না। We've started with cattle and a few selected crops, but also gradually আমরা আরো ইন্স্যুরেন্স কাজ করব। It's a data play. So যত বেশি ডেটা থাকবে তত আমার কি বলে বেটার ইন্স্যুরেন্স, more focused insurance অফার করতে পারবো। So that's kind of it. থ্যাঙ্কস ফাহাদ। আই উড যারা এই মুহূর্তে আপনার প্রোগ্রামটা দেখছেন বা যখন এই প্রোগ্রামটা পরবর্তীতে কেউ হয়তো জেনে দেখতে পারবেন বা রেকর্ডেড ভার্সনটা দেখতে পারবেন, সো তাদেরকে রিকোয়েস্ট করব, আমি যে প্রমোশনাল যে পেজটা দিয়েছিলাম সেখানে আমাদের এই মুহূর্তে যে 5 জন স্টার্টআপ ওনার্স আছেন তাদের প্রত্যেকের অর্গানাইজেশনের ফেসবুক পেজটা আমি দিয়ে দিয়েছিলাম লিংক, সো দ্যাট পিপল ক্যান লিংক ওভার দেয়ার, আই মিন ক্লিক ওভার দেয়ার, এন্ড তারা অ্যাটলিস্ট ওখানে যে কি কাজ করছে, কতদূর করছে, এতে কনসেপ্টটা যেন তারা বুঝতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে আপনারা অ্যাটলিস্ট ওই সবার ফেসবুক পেজটাতে যান, ওদের ওয়েবসাইটগুলোতে যান, and you will be impressed. There is no doubt, আমি এটা অন্তত একটা দাবি নিয়ে বলতে পারি যে you go to their websites and they're doing amazing things, and with this age and এখন যে কারিয়াস কাজগুলো হচ্ছে through this আপনাদের সামনে যে মানুষজনকে দেখতে পাচ্ছেন, it's amazingly good. সো কাশেফ, ও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে রে ভাই, তোর সাথে কথা বলা হয় নাই, আমি তোর কাছে আসছি, রাগ হোস না, বিকজ উই আর এভরি ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট, আর আমরা সবাই ভাই ব্রাদার, অ্যান্ড অলসো টু very interesting, not interesting, very important questions are there, so we'll go to those as well. So ShareTrip, how you work with this, and you also used to work in telecom, I guess, and then you moved from there and you started building your own company, and you managed to get some fund, I guess. So I think there are a lot of people who have a certain interest on this as well. এবং এই ফান্ডের ব্যাপারে আমি পাপ্পুর কাছে একটু আসবো, because he also managed, I guess, Trucklag also got some good fund as well. So এই ফান্ডিং এর ব্যাপারটা নিয়ে যদি একটু কাশেফ শেয়ার করো, প্রথমে তোর ইয়েটা ওভারঅল বিজনেস, and then go with the funding part. ওভারঅল বিজনেস ইয়াফি ভাই, যেটা হচ্ছে যে আমি আসলে ট্রাভেল বুকিং বিডি যেটা আমরা 2014-তে শুরু করি, আমি আসলে কোনো স্টার্টআপ বা ভেঞ্চার বা এরকম চিন্তা করে করি নাই। শামনুন যেটা বলছে ওর অনেক কিছুর সাথে মিলবে, যেরকম আমি 10 বছর টেলকোতে চাকরি করছি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, আমি পোস্টপেডের লাস্টে ছিলাম, ওই চ্যানেলটা দেখতাম। তারপরে প্যাশন থেকে আমি ডিসাইড করলাম যে মেবি ট্রাই করবো, কিন্তু তার আগে যেটা হচ্ছিল যে শামনুন আবার যেটা বলছে যে কি ট্রাভেল করা, আমি আর আমার বিয়ের পর আমরাও ট্রাভেল করছিলাম, বছরে 2টা ট্রিপ নেওয়ার চেষ্টা করছিলাম ব্যাক ইন 2007 অনওয়ার্ডস। টাকা নাই, তারপরও দার্জিলিং যাওয়ার চেষ্টা করছি, আই স্টিল রিমেম্বার, টোটাল নেপাল গেছি, টাকা পয়সা নেই, ওভাবে করছিলাম। সো ওটা করার পরে কলিগরা অনেক কোয়েশ্চেন করতো, হেল্প চাইতো। সো ওটা করতে করতে আপনার একটা ফাজলামি করে, বিইং ভেরি অনেস্ট, যে আচ্ছা আপনি ইয়াফি ভাই আপনি আমার কাছে হেল্প চাইতেছেন, আমি আপনার কাছে টাকা চাইতে পারবো না। সো আমি একটা পেজ খুলছিলাম ব্যাক ইন 2013 ফেসবুকে। সো নাম কি দিব? ট্রাভেল বুকিং বিডি, দ্যাটস ইট। সো ইট ওয়াজ জাস্ট দেয়ার। ভাবছি যে আচ্ছা যদি আপনি এরকম 10-12 জন হয়, একটা ব্যাংককের টিকিট হইলেই হচ্ছে। সো ওই পেজের ভিতরের ব্যাক এন্ডে কিন্তু আমি আনসার করতাম। সো ওইটা ধরেন 1 বছর করার পর ওই যে আরেকটা, যে একটা বছরে একটা টিকিট, সো ওটা আসলে হয়ে গেছিল যে প্রথম মাসেই 4টা টিকিট হয়ে গেছিল আর কি, বুঝছেন? ওকে, সামথিং ইজ রং দেয়ার। সো দেন আই ক্যালকুলেট করলাম চাকরি ছাড়বো কি ছাড়বো না, আমার থাকার জায়গার কোনো সমস্যা ছিল না, বাপের খাই বাপের পড়ি, বুঝছেন না, চাকরি করি মোটামুটি, বউ চাকরি করে বাংলা লিঙ্ক। সো ক্যালকুলেটিভ একটা রিস্ক নিয়ে চাকরিটা ছেড়ে একটা ছোট্ট একটা অফিস নিয়েছিলাম 400 স্কোয়ার ফিটে, 3 জন মিলে শুরু করি 2014। অফলাইন ওই ডিসট্রাপশন বুঝি না, মানে চেষ্টা করছিলাম মানুষকে আপনার কেটার করে যাতে প্রপার একটা সার্ভিস দিতে পারি, সো দ্যাট। আর একটা চ্যালেঞ্জ ছিল যে এই ট্রেডে আসলে আমি বলবো না যে আমরা খুব ভালো বা স্মার্টেস্ট বা ওই চেঞ্জেস, ধরেন শামনুন আসছে, আমি আসছি, আমাদের ট্র্যাকের আছে, এরকম বুঝাতে পারতেছিলাম আমি যে ওই লেভেলের লোকজন ছিল না। সো আমরা আসলে উই মেড সাম চেঞ্জেস, ছোট ছোট, যে মানুষকে ডিটেল জিনিসপত্র দেওয়া। সো আর অন টপ অফ দ্যাট দ্য বেস্ট পার্ট ওয়াজ লাইক দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, বিকজ উইভ বিন দেয়ার।
সো উই নো যে আসলে কি, সো ওই কথাগুলো মানুষকে বলতে আসলে আপনার মানুষ নিত। সো ওইটা দিয়ে শুরু করি, ওই 400 স্কোয়ার ফিট, 6 মাসের মাথায় 1200 স্কোয়ার ফিট, তারপরে 2700 স্কোয়ার ফিট। তখন পর্যন্ত উই ওয়্যার ডুইং এ ডিসেন্ট মেইনলি অফলাইন, বাট স্বপ্ন ছিল যে একটা ওয়েবসাইট হবে, অনেক কিছু হবে। সো আমরা টেকনিক্যালি আমার ছোট্ট একটা টিম ছিল যাদের পিছনে ইনভেস্ট করছিলাম এবং আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করছিলাম। তো ওই সময় উই ওয়্যার ভেরি লাকি, আমি বলবো লাক হ্যাজ টু বি দেয়ার। সো উই গট ফান্ডেড back in 2018 and decent amount, very decent amount, alhamdulillah on that, and ওইটা দিয়ে আমরা started our journey ওই 2019 আমরা we launched our app in August. From August till আমি যদি কোভিড ধরি, আমাদের ডাউনলোডস হয়েছে ধরেন 2.5 লাখের উপর সো ফার। আমাদের ওয়েবসাইটে মান্থলি 1.5 লাখের মতো ট্রাফিক হয়। অনলাইনে আমরা দ্য রেকর্ড টাইপের একটা জিনিস, ধরেন আমরা 10 কোটি টাকার অনলাইনে আমাদের টিকিট হয়েছিল B2C কাস্টমারদের। সো ব্যাংক থেকেও রেকগনিশন এসছে। সো দিস চেঞ্জেস আর দেয়ার অ্যান্ড উই আর ট্রাইং টু গিভ দ্য ডিসেন্ট সাপোর্ট। ওইটাই মানে টেকনোলজিকে আনছি আমরা, মানুষকে অ্যাপ দিচ্ছি, মানুষ ওখানে ট্রাই করবে, ডিসেন্ট প্রোডাক্ট, কম্পিটিটিভ প্রাইস, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স শুড বি দ্য ফ্যাবুলাস পার্ট। সো ওই অ্যাপের উপরে আমরা মেইন ফোকাস, ওয়েবের উপরেই ফোকাস। আর এখন আমরা ধরেন চিটাগাং আমাদের ছোট্ট অফিস আছে, ঢাকাতে 2টা অফিস আছে, আমাদের এমপ্লয়ি হচ্ছে 150 উপরে, আর উই আর সার্ভিং অন অ্যান অ্যাভারেজ 15,000 to 20,000 কাস্টমার্স ইন আ মান্থ। সো দ্যাটস আওয়ার কল। সো এটা ছিল কোভিডের আগে। সো এই হচ্ছে আলহামদুলিল্লাহ সো ফার। সো জাস্ট আমার মনে হয় যে মিরাজ ভাই ওয়ান অফ দ্য ফার্স্ট ব্যাচ জিনিয়াস। মিরাজ ভাই নিজেরাও বাংলাদেশে ফার্স্ট টায়ারের রিক্সার এবং সাইকেলের টায়ারের প্রোডাকশন যে ফ্যাক্টরি ওপেন করেন বাংলাদেশে। বিফোর দ্যাট আমি একটা এপিসোডে, আমাদের প্রথম এপিসোডে শেয়ার করেছিলাম, বিফোর দ্যাট ইট ওয়াজ টোটালি উইথ চাইনিজ দ্যাট ইন্ডিয়ান টায়ার্স ইন বাংলাদেশ। বেসিক্যালি মিরাজ ভাইয়ের প্রথম একটা সাহস করেন সেই 90s এ উনি নর্থ সাউথ থেকে বের হতে ওনারা ওই ফ্যাক্টরিটা ওপেন করেন। থ্রু দ্যাট এখন 6টা কোম্পানি আছে এবং দেয়ার আই থিঙ্ক পাপ্পু ক্যান রিলেট উইথ হিজ বিজনেস। সো ওনার কোশ্চেনটা হচ্ছে ফাহাদকে, ফাহাদ গট কাপল অফ কোশ্চেন্স আই গেস নাও হিয়ার। ওয়ান ইজ দ্যাট বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পাওয়া আমির হোসেন, উনি ওই দিন এক সাক্ষাৎকারে বলেন টমেটোর কেজি ঢাকায় 50 টাকা, কিন্তু উনি গাইবান্ধায় বিক্রি করছেন 1.5 টাকা কেজিতে। টমেটো এখন ওনার গলার ফাহাদ কিভাবে ওনাদের সাহায্য করবেন, অনেক শুভকামনা ফাহাদের জন্য। সো ফাহাদ, তোমার মডেলের সাথে এটা কিভাবে যায়? Think about it, Fahad. I'm coming back. আরেকটা কোশ্চেন আছে। রাইটার দিস ফয়সাল নিয়মিত শোটা দেখে আমাদের, and he is ফয়সাল বাসা, রুশমি ফয়সাল বলে সবাই চিনবে আর কি। So he wrote all the way from Melbourne. He wrote, you probably did not have everything at the outest, but guys, all leveraged what you do have. Pappu, Kashif and rest, so proud of your success. Some questions, do you guys had all the answers when you started? Do you think some need to find a perfect idea or success come down through execution? Do you think people need more experience to start something? If so, how long? So Kashif and Pappu, keep this question with you guys. I'm just father kastikase. Fahad, just can you answer Miraj bhai question ta? Absolutely. So আমরা অলরেডি এরকম ফার্মারদের সাথে আসলে কাজ করতেছি, and that's why we started the company. যে সাপ্লাই চেইনের যে পার্টটা নিয়ে আমরা কাজ করছি, সেখানে যে এই প্রবলেমটা, ঢাকায় আমি 50 টাকা করে কিনতেছি আর ফার্মার বিক্রি করতেছে 2 টাকা কেজি। Taken the main reason is the whole inefficiencies in supply chain, because ফার্মারের কাছ থেকে লোকাল যে কালেক্টর বা ট্রেডার সে কিনে, তার থেকে যায় আরেকজনের কাছে, তার থেকে যায় কি বলে আড়তদারের কাছে, আড়তদের থেকে আসে ঢাকার ইয়েতে আড়তদার বা রিটেলারের কাছে। সো ওখানে তো 4-5 হাত ঘোরার সাথে দামও বাড়ে। আবার যেটা হয় যে ভেজিটেবল এর ক্ষেত্রে 30% ওয়েস্টেজ হয়, রাইট? সো which means that also affects the price as well. So খুব স্পেসিফিক্যালি যদি বলি, if there is a way to connect it to এই কি বলে এই আমির হোসেন, we will definitely work, because আমরা এখন we started supplying to very niche markets. So niche যখন আমি বলছি, অনলাইন গ্রোসারি গুলা কোভিডের সময় অনেক কোম্পানি তাদের রেগুলার বিজনেস ছেড়ে they started online groceries because of the demand and everything, and we started actually supplying them. But on the other end, we're also working with very traditional markets. So আমি যদি ট্রেডিশনাল বলি, আমরা right now we're actually the largest supplier of cattle to Bengal meat, right?
So Bengal meat, one of the Bengal meat একটা major portion of supply actually goes to our supply chain. এখন আমরা যেটা করতেছি, আমরা কারণ বাজারের যে সাপ্লাই চেইনটা, we're actually getting there, and you can imagine that's a huge market, and it absorbs anything. Doesn't matter আপনি টমেটো পাচ্ছেন না যাই পাচ্ছেন, it absorbs everything. So actually we're going there and trying to work on in a very streamlined way, using some technology কিছু it's a hybrid model. Bangladesh agriculture cannot be যে একটা app download করলাম আর সব হয়ে গেল. It could be tech enabled, and that's where we come in. So we have a tech enabled platform, but it's still not completely digital version. We can't claim. Definitely, farmer action. Somehow, if we can get in touch with them, ওনাদের produce আমরা যখন নর্থের থেকে প্রোডাক্ট নিয়ে আসি, again আমরা অনেক গাইবান্ধাতে আমাদের ফার্মার আছে, so probably ওখান থেকে আমরা ওনারটা নিয়ে আসতে পারবো. That's not a big problem for us. Okay, thank you. I'll go to funding things. So I'll go to Pappu. And I go to Pappu. So Pappu, if you give some ideas how people can get funds, a little bit of that. ইয়াফি ভাই একটু কেটে আসছিল, আমাকে বলছেন? Pappu, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে I know ট্রাক লাগবে। হ্যাঁ, can you hear me, Pappu? Pappu, can you hear me? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। Pappu, আমি যেটা জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে Pappu, are you there? Sorry, আজকে আমার মনে একটা ডিস্টার্ব হচ্ছে। জি। তো কোয়েরিটা ছিল যে I know the truck লাগবে managed to get a fund, global fund, I guess. Is it true or not? যদি হয় তাহলে কোশ্চেনটা আগাবো। It's true, we got twice actually. Right, twice. So please share, because a lot of people who are having তারা হয়তো স্কেল আপ করতে পারতেছে না, because আমি নেক্সট ফেজে সবার কাছে যাব যে স্কেল আপ and more about this funding thing. So শুরু করলাম তোকে দিয়ে। So what about this funding এর জন্য কি what are the methodology, how one should proceed ideally? সো ফান্ডিং এর ইয়াফি ভাই কয়েকটা স্টেজ আছে। সো শুরুর দিকে হচ্ছে সিড ফান্ডিং, তারপরে আপনি একটা ব্রিজ করতে পারেন, অথবা তারপর আপনি সিরিজ এতে যাবেন। সো শুরুতে যারা ফান্ড করে তারা পিওরলি ফান্ড করে হচ্ছে ফার্স্টে আইডিয়াটা দেখে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফাউন্ডার কারা এবং তাদের প্যাশন কি, তারা কি করতে চায়। শুরুতে আপনার কাছে কোনো ডেটা থাকতেছে না, আপনি হয়তো মার্কেট স্টাডিও খুব একটা বেশি নাই, বাট একটা আনসারের উপর বেস করে ইনভেস্ট করছে, বাট দে আর ইনভেস্টিং অন দি Pappu is I think একটু কানেকশন ছুটে গেছে। সো can we যদি কাশেফ একটু শেয়ার করো জি রিগার্ডিং দিস। পাপ্পু মনে হয় ব্যাক না, আচ্ছা হ্যাঁ, ওই পাপ্পুর কন্টিনিউশন যেটা বলছি, যে ও যেটা বলতেছিল যে ইনভেস্টার্সরা আসলে প্রথমে look at the idea whether it's innovative or not, that's there, but other than that they look into the founders actually, যে founders এর ইনভলভমেন্টটা কিরকম বা প্যাশন কিনা, ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কন্টিনিউশন পাপ্পু তোর কথা, তুই বাইরে হয়ে গেছিলিস ওই জন্য আমি চান্স পাইছি আর কি। সো ওই জিনিসগুলো ওরা দেখে। সো ইভেন আমি বলবো রনি ফাহাদও will say this, একই কথাই বলবে যে ইনভেস্টার্স আসলে আপনার ইনভলভমেন্ট, আপনার প্যাশন, and then they look at the numbers and whether it's tech driven or not. রনি যেমন বলতেছিল যে ফার্মারদের ক্ষেত্রে অ্যাপ আনলেই হয়ে যাচ্ছে, ইটস চ্যালেঞ্জিং। পাপ্পুর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, এডুকেশন। সো টেক আনলেই খালি হচ্ছে না, সো ওটার এক্সিকিউশন অ্যান্ড এডুকেটিং দ্য কাস্টমার বেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওইটার সাথে আমি ফয়সালের যে কোয়েশ্চেনটা ছিল ওটা আমি বলছি ভাই একটু শেষ করে দিচ্ছি, পাপ্পু আবার যেতে পারবে কারণ আমরা অনেক সময় নিচ্ছি সবাই। সো যেটা হচ্ছে ভাই যে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। অ্যাটলিস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার 10 বছরের চাকরি প্লাস আমার NSU সার্কেল, বাংলা লিঙ্ক, গ্রামীণ ফোন অ্যান্ড সব সার্কেল থেকে আমি আসলে সেলস লিড বলেন বা যে সেটা আমি পেয়েছিলাম বলেই আমার ওই TBBDর ওই 3জন 4জন থেকে 400 স্কোয়ার ফিট থেকে একটা গ্রোথে যেতে পারছিলাম। সো নট অনলি দ্য এক্সপিরিয়েন্স বাট অলসো ইয়োর সার্কেল, আপনি যে মানুষের সাথে পরিচয় হচ্ছে আপনার,
আপনি 10 বছর কাজ করেছেন, ওখানে তো আপনার এক্সিকিউশন আসবে, চিনবেন মানুষকে, আপনার নিজেরও গ্রুম আপ হবে, বাট ওটার সাথে সাথে কিন্তু আপনার পেরিফেরিটাও বাড়বে মানুষ চেনার। সো ওই সার্কেলগুলা, ওই চেনা মানুষগুলোই কিন্তু আপনার কাছে আসছে। যেমন আমাদের ক্ষেত্রে আমি যখন টেলি সেলসে ছিলাম, সেলসে পোস্টপেড বলতাম যে তুমি আগে চেষ্টা করো তোমার আত্মীয় স্বজন বন্ধুর কাছে সেল করতে। সেম থিং আমিও অ্যাপ্লিকেবল করেছিলাম যে আমার চেনা সার্কেলের মধ্যেই প্রথমে প্রোডাক্টগুলো সেল করতে, বিকজ দে আর ইয়োর ওয়েল উইশার। সো ওইটাই বলবো ভাইয়া যে ওভারঅল again it was, and again you need a pinch of luck as well. So our last story বলবো ভাইয়া যে পাপ্পু যেটা বলতেছিল যে they look into that and the seed round is there, bridge যদি লাগে if required. We are very much into bridge right now because of the situation. So the series A is there, B, C, then and they look at you যে আপনি আসলে ক্যাশ আউট করতে চাচ্ছেন নাকি আপনি লং টার্মে থাকতে চাচ্ছেন. That is also important for the investors. জি. No, I can relate actually. In I think 2014 when I was in Robi, so we আমি তখন যে টিমটায় কাজ করতাম, I was joined as general manager over there, and I was segmentation market development নিয়ে কাজ করতাম. So I can remember, Tausif, I think Allah take jannat nasib koruk, one NSUer 0203 batcher probably hungrinaki.com যার ছিল Tausif is a very sad demise. এত ছোট বয়সে he died, and before Uber Eats, Pathao Foods, and this Food Panda era আসার অনেক আগে he started his hungrinaki.com, and back in I think 13-14 he started this hungrinaki.com, and so I had a আমি তখন ওই নতুন কি করে টপ প্রিমিয়াম আরবান লোক মানে যে ইউথ গ্রুপটা আছে সেটার সাথে কি করে ব্র্যান্ড কানেক্ট করা যায় সেরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। এন্ড ওইখানে আই হ্যাড আমি হাংরি নাকির সাথে একটা এগ্রিমেন্ট, মানে হাংরি নাকির সাথে অনেকের সাথে হচ্ছিল, হাংরি নাকির সাথে হলো আর কি। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে তখন যে এই যে সিড ফান্ডিং থেকে শুরু করে অন্যান্য ফান্ডিং গুলো নিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে there are lot of organization in the world যাদের হয়তো ফান্ড আছে and they want to invest, but apart from that concept, technology and everything, it's a very important যে বা যে মানুষটা এটা লিড করছে তার উপরে ভরসা করা যায় কি না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার ওই সময় মনে হয়েছে যা তৌসিফের ওই সময় আমরা ওই সময় আরো অনেকের সাথে কথা বলেছিলাম, বাট ইনফ্যাক্ট ও সবচেয়ে টাফ কম্পিটিশন যে ছিল তার সাথে কথা বলেছিলাম, বাট উই ডিড দ্য রবি তখন এগ্রিমেন্টটা যে সাইন করেছিল সেটা হাংরি নাকির সাথে হয়েছিল। দ্যাট ওয়াজ নট হাংরি নাকি খুব মানে বোদ্ধা পার্টি যে ফাটায় ফেলছে ওইটাতে মানে মারাত্মক হইচই করে ফেলছে ব্যাপারটা তা না, বাট দুইটা পক্ষ একটা জায়গায় যে ইয়ে হয়েছিল যে দিস ইজ দ্য গাই, এই লোকটার উপরে ভরসা করা যায়, এক্স ফ্যাক্টরস আর দেয়ার। ওই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ এন্টারপ্রেনার ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি নিজেকে নিজের কি বলা যে প্রোফাইলটা কিভাবে মেনটেন করছি, আমার বিশ্বাসটাকে কিভাবে লালন পালন করছি। সো আমার এটা হচ্ছে আমার একেবারে নিজস্ব বিশ্বাস আর কি। সো আইল গো ব্যাক টু লিটল বিট অফ with Shamnoon and Tanvir, and then I'll come to Shamnoon. Tanvir, yes. I know that scale up is always a big issue for any kind of new business, and as you said, this is a 13th venture. I mean, you are a seasoned businessman, and I think one of your friend, your classmate Beg, wrote something about you as well. Comment করছিল আর উপরে চলে গেছে আমি এখন anyway, so আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে যেটা হচ্ছে যে you said that 13 different venture করে you finally came up with one of the solid thing. So how many of those, I mean, I'm sure যে ওখানে অনেক উত্থান পতন ছিল, if you share a little bit of that. Of course, মানে 13 unlucky 13 but ভালো করছে। সো মানে আমার এই স্টার্টআপটা কিন্তু এখনো প্রফিটেবল ভেঞ্চার না। আমার এর আগের যে স্টার্টআপ গুলি ছিল সেগুলি 12টার মধ্যে বেশ কিছু খুব ভালো প্রফিটে ছিল দেখে আমি নগদটা করতে পেরেছি। তো নগদটা আসলে এটা লং রানের রেভিনিউর দিকে যাবে এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে বিজনেসটা এটা একটু ডিফারেন্ট মডেল রেদার দেন আদার স্টার্টআপ। সো আমার ধরেন আমি যখন শুরু করি ইভেন্ট দিয়ে শুরু করি, সো তারপরে শুরু হয় অ্যাডফার্ম থেকে আমি আসলে বিটিআরসির ইভেন্ট করতে গিয়ে আসলে টেলিকমে আসি। তো টেলিকমে আমার আসলে মেজর চেঞ্জেসটা আছে। এছাড়া আমি অনেকগুলি করেছি, আমি বললাম যে ট্রাভেল এজেন্সি আছে, আর অনেকগুলি মেডিকেল ট্যুরিজম আছে,
তারপর আমাদের ওয়াটার সলিউশন আছে। বাংলাদেশের মেজর 6টা ইপিজেড এর ওয়াটার সলিউশন নেক্সট 30 ইয়ার্স আমার কোম্পানি দিচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় একটা কনসার্ন, বাট এটা মানুষ জানে না, যেহেতু এটা কনজিউমার নিয়ে ডিল করা হয় না, এটা হচ্ছে পিওরলি বিজনেস টু বিজনেস। সো টেলিকমের সময় যখন আমি মেজর চ্যালেঞ্জটা ফেস করেছি, আমি যখন টেলিকমে কাজ করতে যাই তখন দেখলাম যে বাংলাদেশে ব্যবসা করে টাটা, রিলায়েন্স, কেডিডিআই, তারপর বেলসাকম, ব্রিটিশ টেলিকম, সব ইন্টারন্যাশনাল কোম্পানি, একটা লোকাল কোম্পানি নেই। তো আমি যখন গেলাম কানেক্ট করতে, তখন বললো যে ফরেন কোম্পানি লাগবে, নাহলে হবে না। সো সেখান থেকে আমার আসলে জার্নিটা শুরু, সিঙ্গাপুরে যাওয়া, সিঙ্গাপুরে যে সিঙ্গাপুরের সিঙ্গেলের সাথে কাজ করে সেখানে আসলে ফরেন কোম্পানি করা, এবং উইদিন 2 ইয়ার্স বাংলাদেশ মার্কেটের 60% কিন্তু কন্ট্রোল করতো আমার কোম্পানি। এই কেডিডিআই, টাটা সব মার্কেট শেয়ার কিন্তু আমি একা নিয়ে নিয়েছিলাম। কিছু আমি বললাম না যে আমি স্টার্টিং এ বললাম যে প্রবলেমটার একটা সাস্টেনেবল সলিউশন হলেই প্রোডাক্ট হিট করবে। ওই হ্যাশট্যাগ স্টার্টআপ খুব শুনতে খুব ট্রেন্ডিং লাগে, কিন্তু আসলে ওই হ্যাশট্যাগ স্টার্টআপ দিয়ে কিন্তু ব্যবসা হয় না। প্রতিদিন 1000 স্টার্টআপ আসে। মনে আছে আশিক গেলাই মজুমদার বলছে একটা একবার দিছিল যে ব্লু জিন্স, নীল রঙের জিন্স আর উপরে সাদা কোট লাগায় ঘুরলেই হয় না। হ্যাঁ, আর খুব অসাম আইডিয়া হইলেও স্টার্টআপ হিট হয় না। স্টার্টআপটা করতে হবে আসলে প্রবলেমের সাস্টেনেবল সলিউশন। এবং এই যে আপনি বলছিলেন ফান্ডিং নিয়ে কথা, ফান্ডিং আসলে কি, এটাও আসলে সেলসম্যান। আপনারা যেহেতু সেলস ডিস্ট্রিবিউশনে কাজ করেছেন, সো এটা আসলে সেলস। আপনি আসলে যখন যদি ফরেনারদের কথা বলছি, অফকোর্স লোকালদের না, ফরেনারদের কাছে আপনি আসলে কিভাবে প্রেজেন্ট করতেছেন সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রেজেন্টেশনটা কি ওরা ধরতে পারবে, আপনার প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা এবং কতটুকু আসলে জাস্টিফাইবল প্রেজেন্টেশন। বাট এই প্রেজেন্টেশনটাই কিন্তু আপনার সেল পিচ, এর উপরে কিন্তু ইনভেস্ট করতেছে, এবং যে ম্যানটা আছে, যে টিমটা আছে, টিমটার উপর ইনভেস্ট করতেছে, সেটা কনসেপ্টের উপর ইনভেস্ট করে। সো এই সিরিজ এ বি সি। বাট একটা জিনিস আমি আসলে বলতে চাই, আমি আসলে ইনবক্সে প্রায় অনেক এনএসইউর অনেকের কাছ থেকে পাচ্ছি, অনেক স্টার্টআপ আমার সাথে যেহেতু কানেক্টেড, অনেকেই কোশ্চেন করে, অনেকে অ্যান্সার দিতে পারি না, আমি এখন লাইভেই দিয়ে দিতে যাচ্ছি যে আসলে 2020 অথবা 2021 জুন পর্যন্ত আপনি ফরেন ফান্ডিং এর আশা মানে করা কোনো ঠিক হবে না। এই যে সিচুয়েশন যাচ্ছে, এই সময়টার মধ্যে যদি আপনি আশা করেন 2021 জুনের মধ্যে বা 2021 ডিসেম্বরের মধ্যে মেজর কোনো বড় ধরনের ফান্ডিং পাবেন, তাহলে ভুল করতেছেন, আসলে হবে না। বিকজ আমি আসলে আমার কমিউনিটিটা, আমি আসলে ইউএস এর সিলিকন ভ্যালির বিগ গ্রুপের সাথে আমি অলরেডি কানেক্টেড, এবং তারা কি চিন্তা করতেছে তার সাথে আমার রেগুলার কথা। তো তারা কি চিন্তা করতেছে, তাদের মানে গ্রুপগুলি কোথায় ফান্ডিং, এখন টোটালি তারা হচ্ছে মানে সেফ মোডে আছে, তারা আসলে কোনো নতুন ভেঞ্চারে যেতে যাচ্ছে না। সো যারা স্টার্টআপ আছে, আমি বলবো যে আপনার এক্সপেন্সের ব্রেকটা এখনই প্রেস করেন, এটা বাড়ায়েন না। যদি আপনি জাস্ট সাস্টেন করেন, 2021 সাল পর্যন্ত সাস্টেন করাটা বেশি জরুরি। এখন ফান্ড আনা বা এক্সপানশন করাটা সময় কিন্তু এটা না। সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এবং মানে ওভারহেডটা কমায় আপনি যেভাবে আসলে সাস্টেন যদি বেঁচে থাকতে পারেন, তাহলে দেখবেন আদার স্টার্টআপ মরে গেছে, আপনি ব্যবসা করতে পারবেন ফিউচারে। বাট যদি আপনি বেঁচেই থাকতে না পারেন, আপনি যদি এক্সপানশনের চিন্তা করেন বা মানে রোজি কিছু চিন্তা করেন যে আমি এত সেলস ফিগার বাড়ায় ফেললে এত ইনভেস্টমেন্ট ঢুকবে, সিরিজ বি বা সিরিজ সি ঢুকবে না। আমি বলছি হ্যাঁ, লোকাল ইনভেস্টমেন্ট আপনি পাবেন, কারণ এখন লোকালি অনেকে যাদের কাছে আইডল মানি আছে, তারা ব্যাংকের ইন্টারেস্ট কমে গেছে, তারা এখন চিন্তা করতেছে যে কিছু ইনভেস্টমেন্ট। আমি জানি বাংলাদেশের চাল ডাল রিসেন্টলি লোকাল ইনভেস্টমেন্ট পেয়েছে, তারপর আরেকটা কোম্পানিও দেখলাম লোকাল ইনভেস্টমেন্ট পেয়েছে, কারণ লোকাল ইনভেস্টমেন্টে এখন যেহেতু ব্যাংকের এফডিআর রেট কমে গেছে, ইন্টারেস্ট রেট কমে গেছে, লোকালরা তারা ইনভেস্টমেন্টে যাচ্ছে ভালো ভালো স্টার্টআপে, কিন্তু ফরেনটা আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর কেউ যদি লোকাল নিয়ে থাকেন ইনভেস্টমেন্ট, জানেন যে লোকাল ইনভেস্টমেন্ট আমার পেইনটা কি, মানে গেইনের চেয়ে পেইনটা অনেক বেশি হয়। সো এই জিনিসটা একটু চিন্তা করবেন আর কি। I think Pappu is laughing over there. So, Shabnur's কাছে একটা প্রশ্ন আসছে, if you can help him out. I work in a marketing agency and a client of mine, a small travel agency. They are very much struggling at this time. They have 30 lakhs stuck in the market. What will be your suggestions? Marketing agency, client, small travel agency. Well, আসলে এটা তো অনেক স্পেসিফিক একটা সিচুয়েশন। তবে একটা জিনিস কি ইয়াকি ভাই, এখন আসলে সিচুয়েশনটা বুঝতে পারতে হবে, ট্রাভেল এজেন্সিজ আর ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন এখন। হ্যাঁ, কারণ আমাদের তো, আমরা যে হোটেল বিক্রি করি এটা আমাদের না, আমরা এয়ার টিকিট বিক্রি করি, হোটেল টিকিট বিক্রি করি, এটা সামবডি এলসেস প্রোডাক্ট, আমরা মাঝখানে রিটেলার হিসেবে কাজ করি। তো আসলে ওনার উত্তর হবে যে আপনি আসলে আপনার এজেন্সির সাথে আলাপ করেন, যেখানে যেই পার্টি ইনভলভ আছে টাকাটা কোথায় আটকে আছে সেটা দেখে ওটা একটা সলিউশন বের করতে হবে। আসলে এটা আসলে ইউ ক্যান টক অফলাইন অলসো। বাট বিফোর দ্যাট একটা কোয়েশ্চেন ছিল যে স্টার্টআপের কি ধরনের মাইন্ডসেট দরকার।
I think everybody added. I completely agree with Mishuk bhai যে আসলে একটা প্রবলেম আইডেন্টিফাই করে সেটাকে সলিউশনে রূপান্তর দেওয়াটা আসলে ইউজুয়ালি ইজ আ সাকসেস স্টোরি। আমাদের ক্ষেত্রে একটা জিনিস ছিল, আমরা সবসময় ভাবতাম যে হোয়াট ইজ ইউর পারপাস, ইউ শুড নো ইউর পারপাস। হ্যাঁ, কারণ সবাইকে কিন্তু একই জিনিস আনন্দ দেয়, এবং একজন এন্টারপ্রেনারের জন্য আনন্দ পাওয়া, সুখ পাওয়া যাকে বলে আর কি, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন থাকাটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেবি মানি ক্যান ড্রাইভ ইউ, মেবি ফেম ক্যান ড্রাইভ ইউ। দেয়ার আর লট অফ পলিটিশিয়ান যারা দেখবেন হু আর নট রানিং ফর মানি বাট রানিং ফর পিপল অ্যাকচুয়ালি রানিং ফর ফেম। কেউ টাকার পিছনে ছুটছে, কেউ মানে আমার কাছে হয়তো যে ভদ্রলোক ডিসেন্ট অ্যামাউন্ট অফ আর্নিং নিয়ে শান্তি মতন রাতে ঘুমাচ্ছে এবং being able to help a lot of people in the society is the most successful person than I am. So আপনার পারপাস থেকে সেটা জানাটা খুব জরুরি। সো এন্টারপ্রেনারশিপে যখন আপনি আসবেন, আপনি কি অ্যাচিভ করতে চান সেটা জানবেন, ওটার পিছনে লেগে থাকবেন। অলওয়েজ রিমেম্বার দ্য ফার্স্ট রিপ্লাই উইল বি এ নো। সো জাস্ট ইগনোর in any situation whatever the reply is from the other side, whether yes or no hook, just ignore it. Even if it is yes, ignore it and go for the second attempt and be sure that it's a yes. No হইলে just ignore, আপনি আবার ট্রাই করতে থাকেন। That is a very important learning, I think, after being an entrepreneur. That's what I learned. আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে people. You should invest most on your people. Okay, আপনার end of the day আপনার কোম্পানি সাকসেস বলেন, আপনার জীবনের সাকসেস বলেন, it all evolves around people. আজকে দেখেন আমরা আজকে if you're feeling good, আমরা 6 জন এখানে আছি, end of the day what not south actually brought us together. আমরা connected আছি দেখে we are feeling good today. It's not the money or the status or the size we have achieved. তো আমার কাছে মনে হয় যে in a company যখন আপনি একটা লোকদেরকে নিয়ে কাজ করছেন, invest on them, make sure they're good. If your people are good, your company will do good anyway. So আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা যখন এসেছিলাম, we actually took a niche market rather than making it more of a mass market. So এতে করে আমাদের নাম্বারটা কিন্তু অনেক কম ছিল। ধরেন ticket has become air ticket has become a commodity now, right? So air ticket আসলে আমার মেইন প্রোডাক্ট না। আমরা যখন মার্কেটে এসেছি we used to sell vacation. আমরা বলেছি ভাই ভ্যাকেশনকে আমরা অন্য একটা জায়গায় নিয়ে যাব, আমরা আপনাদেরকে নতুন জিনিস শেখাবো। তো ওইভাবে করে আমরা যখন মার্কেটে এসেছি, অনেকদিন লেগে থাকার পরে we ended up getting a lot of clients যারা হয়তো আমরা কোনোদিন চিন্তাও করি নাই যে পিচ করে এদেরকে পাবো। We actually got from those clients, including আপনার ধরেন কর্পোরেট, তারা কল করে বলেছে যে আপনারা আসুন, we have to discuss. আমরা হয়তো বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, pretty big bank, এদেরকে আমরা পিচ করারই সাহস পাই না, বিকজ এদের বছরে মনে করেন অনেক টাকার ব্যবসা হয়। আর যেহেতু আমাদের পুঁজি সেরকম ছিল না, ব্যাংক গ্যারেন্টি সেরকম ছিল না, we were not very sure, বাট আমরা আসলে কল পেয়েছি। একটা এক্সাম্পল খালি শেয়ার করি, একটু শোক করা হয়ে যাবে যদিও। শাকিরুল হাসান, he's our client actually. When he's our client, when he's going for a vacation, not for his official trips, obviously. তো ভেকেশনে যখন যায় উনি আমাদের কাছ থেকে সার্ভিস নেয়, আমরা ওনাদেরকে যতটুকু সম্ভব সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সারপ্রাইজিং থিং ইজ উনি কিন্তু খুব ডিমান্ডিং। হ্যাঁ, অফকোর্স হিজ ওয়াইফ she is also quite demanding. এটা হতে হবে, এটা হতে হবে, লাস্ট মিনিট চেঞ্জেস, এটা সেটা হতেই থাকে। আমার টিম মাঝে মাঝে বলে আর পারতেছি না বস, এই কি অবস্থা, ভোর 6টার ফ্লাইট, আর 3টা আওয়ার সামনে ফ্লাইট ক্যান্সেল করে, ইটস লাইক 3 hours পরে। আমার বলছে এটা করেন, অসুবিধা। So what we have achieved by doing it, because we believed in it, we believed in customer service, right? So we had a very happy client. He actually endorsed us. একদিন আমরা এমনি বলছেন থাকি ভাই আপনি যখন এত কিছু কাজ করেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। What was his reply? Immediately বলছি কবে শুট করবে। So we were like, Shakib Al Hasan endorsing your brand and not being like paid and becoming a commercial, because I cannot afford Shakib Al Hasan, right? So that's how we were like, okay, you can have a happy client, they will speak for you, and consistently যদি আপনি কাজটা করতে থাকেন আপনি আসলে রেজাল্ট পাবেন। সো এন্টারপ্রেনারদের জন্য কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট, আর ভয়টা আসলে নিজের মধ্যে থেকে সরাই ফেলতে হবে সবার আগে। কি হবে ওয়ার্স্ট কেস, তো ওইটা সরাই ফেলতে পারলে অফকোর্স কাছে ফেলতে একটা সিদ্ধির উপর লাখটা ফ্যাক্টর। আমাদের আসলে আমরা কোভিড এর আগ পর্যন্ত, কোভিড হওয়ার পরে যখন অনেক সময় আমরা যখন বসে ব্রেইনস্টর্মিং করি, আমরা আসলে লুকিং ব্যাক আমরা কোনো চ্যালেঞ্জই ফেস করিনি। উই ওয়ার সো লাকি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এভরি ইয়ার আমরা ডাবল ডিজিট গ্রোথ পাচ্ছি, আমাদের কোনো ইনস্টিটিউশনাল লোন নাই। সো আমাদের ইভেন আমাদের ধরেন উই স্টার্টেড উইথ এ ভেরি নমিনাল অ্যামাউন্ট, পেড আপ ক্যাপিটাল আমাদের 2 লাখ টাকা, and since then whatever we have evolved so far is actually its company's money. The company made profit, ওইটা রিইনভেস্ট করে করে এই জায়গায় আসা। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইফ ইউ ক্যানট মানে বড় জিনিস দেখে ভয় পেয়ে সরে যাওয়ার কিছু নাই, জাস্ট গো ফর ইট, স্টিক টু ইট, ইট উইল ওয়ার্ক আউট সামহাউ।
as long as you know your product. Thanks, Rahman. Again, I'll go back to a little bit of Pappur কাছে একটা বড় কোশ্চেন না, একটা বড় কি বলবো যে বড় ম্যাগনিটিউডের একটা প্রোগ্রাম আলোচনা আছে, কোশ্চেন আছে। তার আগে I'll again go back to Fahad. Fahad, one thing is because your domain is huge. The Tanvir যেরকম একটা এন্টার বাংলাদেশ নিয়ে আমি এটা বলি যে money is such a thing. I mean MFS is such a thing. Enter Bangladesh, if I'm not wrong, I mean কয়েক বছর আগ পর্যন্ত যে ডেটা ছিল probably 22% or 30% people have a banking মানে formal economy তে connected probably এরকম একটা thing আছে 7%. That's the people, that's not the volume, but even the যে রাস্তায় যিনি I mean মানে কোনো কারণ চিন্তা করছেন সেই লোকটার কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে। বাংলাদেশে যত মানুষ তত মানুষই তার মার্কেট সাইজ। নাও again Fahad, your domain is huge, amazing, because Bangladesh is predominantly it's basically a agri based society, and root causes ঘুরে ফিরে যে দেখা যাবে যে ওই ফার্মিং and farming related land, এটা টোটাল ইকোসিস্টেমটা বাংলাদেশ ইকোসিস্টেম ডিপেন্ডস অন দ্যাট এগ্রির উপরে। জি। সো স্কেল আপ যদি করার ক্ষমতা হয়, আই মিন সেটা কোন কোন অ্যাঙ্গেলে তুমি করতে পারবে, বা অ্যাটলিস্ট iFarmer থেকে কোন লেভেল পর্যন্ত তুমি যেতে চাও বা যাওয়া যায়? লেটস সে একটা যদি শর্ট টার্ম বলি, মিড টার্ম বলি আর লং টার্ম বলি, তিনটা ফেজের কথা বলি। Right. Thank you, Ifaz. So basically, I think scale up is always a tricky question because scale ekjon ek bhabe define kore. I guess the more important part is I think how do we want to grow, and basically the growth part comes from the numbers itself, right? So ami jodi amader short term vision ta hocche basically 3 years. So in the 3 years right now we have about 5,000 farmers. As I said, we have financed $1 million to these 5,000 farmers. So the 3 years target is to have 150,000 farmers. Right? Bangladesh farmer is 20 million. That's the official hishab. Okay? So 20 million farmer, 150,000 is actually nothing. So a 150,000 in 3 years, and then the target is in 5 years time we want to work with 300,000 farmers, and in 5 years time আমাদের target হচ্ছে we'll be able to facilitate at $150 million. এবং এটা শুনতে যখন আমি বলি 150 million sounds very big, but just imagine 20 million farmer আছে, আমি কাজ করব 5 years এ 300,000 farmer সাথে, পার ফার্মার যদি আপনি $500 করে facilitate করেন, $500 is nothing, that's $150 million, right? So it is a huge market, and as I said, I think আমাদের 5-year plan টা হচ্ছে এই 300,000 farmer কে কিভাবে finance, supply chain, advisory তে নিয়ে আসা যায়. And within these 5 years, we're also looking at expansion, geographic expansion. So শুধু বাংলাদেশে না, আমরা in fact already Myanmar আমরা pilot run করছি. So hopefully Myanmar and then Cambodia is and recently Sri Lanka the কথা হচ্ছে. So we're also trying to sell and establish the business in neighboring countries as well. Because again, Asia is a predominantly agriculture economy. Right. Probably এশিয়াতে 550 মিলিয়নের মতো ফার্মারই আছে, and 80% small holder, and maximum same problem, access to finance নাই, technology, and because they're small holder, right, so they don't really control the market. So in terms of that's kind of our and I'm just quickly funding এর পার্টটা আমার personal একটা because I think we raised funding after like 12 months of launch, I think 14 months of launching the company, right? So we got funding very recently. Amar jeta observation hocche je onek startup they also ask us the same question je okay, you got the funding, how do you do it? The thing is it's a process. Yeah. It's not a random event. I met someone, I asked him for finance and shamake kalke check likhe diye dilo, right? So it's a process. একটা প্রসেস যেটা আমরা ফলো করি
from day one, we have a list of investors. Every month, I send an update about my business. Every month, they get an update about my business. They're local VCs, international funders. They're like funders from everywhere, right? And that's how you keep that relationship. It's not that you just met him and asked for money, but we process follow na korle, it doesn't happen. And I think the other, just my last point on funding is, and I think there are a lot of alumni that are globally কাজ করছেন and they're everywhere. I think one of the main thing we have a problem is that perception about the country, right? And that is a big barrier for fundraising for startups like ours. Same company, same model, same traction in Indonesia, তার seed round হয় 5 million, আমার seed round হয় 1 million, just because মানে আমি lucky 1 million যদি পাই আমি, just because of discounting rate, country discounting rate, because of the country discounted image, right? So that is a major barrier. I'd say. So all our alumni are globally কাজ করছেন, they're in great places around the world. This is a very important thing that they could actually help us in জায়গাটায়. Thanks, everybody. Sorry, I'm actor answer করতে যাই, actually talked a bit. No, it's okay. Thanks. And now I have a question. I will bounce it off with everybody. The Ronak Bhai had a question. The World Bank ranks BD as 168 in the ease of doing business, because this is a বাইরে থেকে একটা I'm not aware of the fund, but যে কোনো একটা বাইরের কোম্পানি যখন বাংলাদেশে বিজনেস করতে আসে, সবাই মানে ফরচুন 500 কোম্পানি বা এর পরের কোম্পানি না, মিড লেভেল প্রচুর লক্ষ কোম্পানি আছে. If you go to any of the Western countries, UK, US, Australia, Canada, you will find a lot of those companies, but they never বাংলাদেশ প্রথমেই হিট আউট হয়ে যায়, মানে মেইন রান তো দৌড়াইতেই পারে না, হিটে আউট হয়ে যায়. And that is one of the core reason is a World Bank rank is 168, ease of doing business, where ANZ is 1, Hong Kong is 3. How do you feel about the ease of doing business in BD from your personal experiences? Actually, বাংলাদেশে যারা ব্যবসাটা শুরু করে, এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সেস, আমরা এটা মনে করে কোনো বিষয় না, এটা তো হবেই, একবারে কি পারমিশনটা পাবো, এটা তো হবে না. If I want to get the trade license from City Corporation, I have to find someone who actually expert on that, will take money and he will give the services, kind of thing. এরকম একটা ধারণা যেন থাকে, আচ্ছা এবার হবে না, কালকে না পরশু না, এরকম কিছুদিন তো হবে, আমরা বাফার টাইম ধরে নিই. বাট সিটিং সামওয়্যার ইন এনি আদার কান্ট্রিজ, তারা কিন্তু কখনোই এই কাউন্টটা, এই যে প্রত্যেকদিন একদিন জায়গায় দুদিন কেন রাখবে, কমিটমেন্টটা আজকে বলছিল কিন্তু আজকে কেন হচ্ছে না, এটা কিন্তু জবাবদিহি করতে হয়. এটা I'm not talking about যে বিজনেস ফরমেশনের ক্ষেত্রে, যেটা রনক ভাই কোশ্চেনটা করছেন, মোস্ট অফ দ্য কেসে যে রেগুলার যে বিজনেস অপারেশন, সেখানেও এই প্রবলেমগুলি হয়. ইফ গভর্নমেন্টের সবগুলো যে মেশিনারিতে যদি আমরা যেটা বলে ব্যুরোক্রেসির প্রত্যেকটা মেশিনারি যখন টাচ করতে চাই, এটা বাই ডিফল্ট ইউ হ্যাভ টু হ্যাভ ইট. সো সেই ক্ষেত্রে যদি একে করে যদি একটু ছোট করে যদি বলা যায়, কারণ আমরা প্রায় 15-2 ঘন্টা কভার করে ফেলছি. সি দ্য আড্ডা ইজ গোয়িং অন ইন সাচ এ ওয়ে, টেরও পাইনি 15-2 ঘন্টা শেষ হয়ে গেছে. I definitely will close in next 20-25 minutes. So just a question to আমার মাথায় ছিল, just to bounce off করে যাচ্ছি. So first I'll go to Pappu. Pappu, can you Pappu, can you share this thing? What's your experience and how this can be solved? It is kind of like the hazard of doing business. You have to learn to cope with it. So আপনি যদি সরকার হিসাবে চিন্তা করেন, একটা খুব সুন্দর একটা কোট ছিল, সেটা হচ্ছে যে সরকার হচ্ছে হাতির মতো, নড়তে সময় লাগে, বাট যখন নড়ে ভেঙে চুরে সব ঠিক করে ফেলে. সো আরেকটা হচ্ছে যে স্টার্টআপে আপনার ইংরেজি ওয়ার্ডটা খুব সুন্দর, বাংলা ওয়ার্ডটা ডিফারেন্ট. ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে গ্রিট, যে আপনার সেই গ্রিটটা থাকা লাগবে একটা কাজ বাইর করে নিয়ে আসার জন্য. বাংলায় এটার ট্রান্সলেশন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় হয়েছে, মাথা ভাঙ্গা হইতে হয়, হ্যাঁ, ঘাটতারা হইতে হয়, যে না দিবেন না কেন, দিতেই হবে, লাইগা থাকতে হবে. সো এই প্র্যাকটিসটা নিজেরা কইরা শিখতে হয়. একটা কোয়েশ্চেন ছিল যে এক্সপেরিয়েন্স কি কাজে আসে কিনা. এক্সপেরিয়েন্স হচ্ছে আপনার নিজের এক্সপেরিয়েন্স আর আরেকজনের এক্সপেরিয়েন্স, এগুলা হয়েছে আপনার টাকা সেভ করে দিবে. আপনি যদি জানেন যে একই কাজ আরেকজন আরেক সময় টাকা খরচ করে করছে,
এবং সেটা ফেল করছে, তাহলে আপনি এটা জানার পর সেখান থেকে শিক্ষা নেবেন আর ওই কাজ জীবনেও করবেন না, কারণ আপনার জন্য আরেকজন করে দিছে। ইয়াং যারা, তাদের সমস্যা যেটা হয় যে আমরা যখন বয়স কম ছিল তখন বাবা যখন সাজেশন করতো, চাচারা যখন সাজেশন দিত, মনে হইতো যে আরে ওনারা কি জানে, আমরা অনেক ভালো জানি। তারপর করতে যেয়ে বুঝছি যে ওনারা যেটা শিক্ষা দিছে ওগুলা ফ্রি ছিল, ওনারা দিছে ফ্রি, বাট এগুলো অনেক এক্সপেন্সিভ শিক্ষা, এগুলো রিয়েল লাইফে যথেষ্ট কাজে আসে। Fine. I'll go to Kashif. জি ও ভাই, আমি কোয়েশ্চেনটা না হারাই ফেলছি, আই এম সো সরি, আবার একটু যদি বলতেন জাফি ভাই। যে রনক ভাই একটা কোশ্চেন ছিল যে বাংলাদেশ ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ বিজনেস করাটা বাংলাদেশে যদি পৃথিবীর বিভিন্ন দেশে যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এ বাংলাদেশ 168। জি ওই সেম কোয়েশ্চেন। জি ইজ অফ ডুইং বিজনেস, যেমন এটা আমরা আমাদের একটা এপিসোডে মাসুর ভাই আসছিলেন, মাসুর রিয়াজ, the senior economist of World Bank, and উনি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছেন। আমি জাস্ট এটার সাথে রিলেটেড, আই থিঙ্ক বিং এ ইয়ং এন্টারপ্রেনার এন্ড ভবিষ্যতে অনেক বড় বিলিয়নিয়ার হবো তোমরা, সেটা আমি বলেছি শেয়ারিং অন দ্যাট, হুইচ ইজ উনি একটা কথা বলছিলেন যে নরেন্দ্র মোদী যখন ইন্ডিয়াতে প্রাইম মিনিস্টার হয়ে আসেন, উনি ফার্স্ট যে বের করেন যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডিয়া অনেক পিছানো আছে। সো when he was উনার উদাহরণটা দিয়েছিলেন উনি ওয়ার্ল্ড ব্যাংকের, এটা একটা কেস স্টাডি, when he was চিফ মিনিস্টার ছিলেন কোন একটা ইন্ডিয়ান কোন স্টেটে, সেখানে থাকার সময় উনি ওইখানে অনেক কিছু উনার ইয়েতে কি বলে এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছু সহজ করে দিয়েছিলেন, যে 3 দিনের মধ্যে পারমিশন দিয়ে একটা বিল্ডিং এর, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আপ এ স্ট্রাকচার 3 দিনে পারমিশন দেওয়া হবে ম্যাক্স, না মানে এমন ভাবে পুরো সলিউশনটা করা হয়েছিল, তো টাইম কিল করা যাবে না। So then when he started for India, then it became a huge issue because অনেক বড় স্কেলে কাজটা হয়। তখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা প্রজেক্ট নিতে তারা উনি বলেন, এবং মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনসিস্ট করে, ওখানে মাসুরাজ ভাই কাজ করেছিলেন। উনি তখন বলেন যে হাউ দ্যাট অ্যাকচুয়ালি হেল্প টু র্যাঙ্ক আপ, এবং ওই র্যাঙ্কটা উপরে উঠে গেলে ফরেন ফান্ডিং না, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই বিভিন্ন সেক্টরে, ওইটার ক্ষেত্রে এটা এই ইন্ডেক্সটা অনেক স্ট্রংলি হেল্প করে। এটার মধ্যে সবকিছুই কভার করে, এটার মধ্যে যে আমার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমার ব্যাট লাইসেন্স, কোন মেথোডোলজিতে আসলে অ্যাকাউন্টিংটা দেখা হচ্ছে, এটাও ইনকর্পোরেট করে। সো ডে টু ডে বিজনেস লাইফে is not the establishment of the business. So my question is, because you guys already established your business and now you guys are day to day বিভিন্ন রকমের গভর্নমেন্টের যে ব্যুরোক্রেসি থাকে সেখানে যোগাযোগ করতে হয়, তো how you are managing it? It's আমি একটু ব্রেক নিব, আমার 11:30 একটা কল আছে, সো আমি একটু লিভ নি। প্লিজ ওকে, দ্যাট ইজ প্লিজ জয়েন সবাইকে। তানভীর, থ্যাংক ইউ, একটা বড় কথা ছিল আমার, নাইস মিটিং ইউ once again. জি সেম হিয়ার, thank you Tanvir. থ্যাংক ইউ। Kashif, can you continue? জি ভাই, ওই ইজ অফ বিজনেস ভাই বাংলাদেশে কেন, এটা সাবকন্টিনেন্টে আই থিঙ্ক ইটস দ্য সেম, এভরিওয়ান ইজ স্ট্রাগলিং উইথ দ্য সেম প্রবলেম। আমি বলবো যে আমরা এখন 4 জন আছি, তানভীর চলে গেল, আই এম প্রিটি শিওর যে আমাদের 4 জনের অফিসে ইজ নট ইন আ কমার্শিয়াল স্পেস। That's like one of the example. So I'm pretty sure on that. I don't know about Nagad, but I'm pretty sure on the 4 joner office, none of us have the office space in a commercial space. I mean, Jaina, right or wrong. So starting from like trade license to having a civil aviation license for it, আমার এক্সপেরিয়েন্সের জন্য বলছি, বা যা করছি আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই there is a মানে আপনার ম্যানিপুলেশন বলেন বা অন্য অ্যাড্রেস বলেন বা স্পিড মানি বলেন, স্প্লিট মানি বলেন, যাই বলেন, it has to be involved. So ওই চ্যালেঞ্জটা আমাদের আছে। এর বাইরে একজন বলছে চাঁদাবাজি নিয়ে কি একজন কোয়েশ্চেন করছিল, আপনি এখানে একজন, আমার ফিলোসফি আমি জানি অন্যদের কি, আমার কাছে কেউ যদি চাঁদাবাজি করতে আসে আমি দিয়ে দিই, মানে আমার কাছে আমার দিয়ে দেওয়াটা বেটার, বিকজ ইটস আ পিস অফ মাইন্ড। আমার এখানে হিরোগিরি করার দরকার নাই, আমি আসলে চিনি না, মানুষকেও বেশি বিশ্বাস করেন, সো ওরকম আমার কোনো কানেকশনসও নাই, বাট আমার কাছে যদি কেউ এসে চায় আমি তার কাছে অনেকক্ষণ কথা বলে আমি তাকে দিয়ে দিই, বিকজ আমার পলিসিটা হচ্ছে যে ওই লোককে হ্যান্ডেল করা, ওই লোককে চিন্তা করতে গিয়ে আমার যে টাইমটা যাবে, রাদার আই স্পেন্ড অন মাই ডেভেলপমেন্ট অফ মাই বিজনেস, I'll have more, I can earn more or something.
সো এটা আমার আপনার ইনভেস্টমেন্ট পাওয়ার আগে বলেন না ইনভেস্টমেন্ট পাওয়ার পরে বলেন, সবসময় আমি ওভাবেই চালাই গেছি, বুঝছেন? সো আমি আমাদের এই দেশের কালচারাল যে যে ই বলবেন আপনি, যে ট্রেন্ড বলবেন বা যাই বলবেন, ওটার সাথে মিশে কাজ করতেছি। বাট এগেন দ্য স্ট্রাগল ইজ দেয়ার, বাট ইউ ক্যান কাম আউট অফ ইট, বিকজ আমরা তো এখানে বড় হয়েছি, এই আমরা তো এই এনভায়রনমেন্টে ছোটবেলা থেকে বড় হয়ে আসছি। সো ওইটা 20 বছর পর বাইরে থেকে কেউ এসে কাজ করতে গেলে হয়তো সে হয়তো ফেস করবে, মেবি ইভেন ট্রাফিক দেখলে অনেকে ভয় পায়, 5 বছর পরে দেশের বাইরে থেকে এসে ট্রাফিক দেখলেও মানুষজন ভয় পায়। আমরা তো এখানে এভাবেই বড় হয়ে আসছি। সো ওই এগেন মানে ওই আপু যেটা বলছিলেন যে দিয়ে দিলে বিহেভিয়ার প্রমোট করছে কিনা, আপু ওখানে যেটা হচ্ছে যে এগেন আই হ্যাভ মাই লিমিটেশনস, আগে আমি বলেছি যে আই হ্যাভ মাই লিমিটেশনস এন্ড আই বিলিভ অন দ্যাট, যে ওখানে আমি সে হয়তো আমার কাছে 10,000 টাকা যাচ্ছে, তাকে আমি 1,000 টাকা দিয়ে আমি হয়তো পার পেয়ে যাচ্ছি, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম, দ্যাটস নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ওই স্ট্রেংথ অর কানেকশনস উইচ উই নিড টু হ্যান্ডেল দিস সর্ট অফ মানে বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি অর যেটাই বলেন আর কি। এটা হচ্ছে আমার ফিলোসফি, আমি আগেই বলেছি এটা আমার সেটা অন্যদের কি বলতে পারে আমি জানি না। পাপ্পু হয়তো দেয় না, পাপ্পু হয়তো বলে আমি বিন লাদেন, একটা কোয়েশ্চেন করছিল একটু আগে, রাইট? আমি পাপ্পু ধরে কিন্তু মামা ওইটাই লাগতেছে বাই দ্য ওয়ে, বিশ্বাস কর, বলার পর থেকে মাথায় যে হাসতেছি আমি। সো আমাকে একজন একটা ইনভেস্টর জিজ্ঞেস করছে আর কি যে why do you have this kind of beard? I must say because it's a hipster. বলে না ব্রাউন পিপলের কখনো হিপস্টার দাড়ি হয় না। না এটা সত্যি কথা ভাই। ওয়েল চাঁদাবাজি বলেন বা ইয়া বলেন, আমরা যেটা মেনটেন করার চেষ্টা করি বিকজ আমাদেরকে সামনে অন্য ইনভেস্টররা আসার ক্ষেত্রেও দে ওয়ান্ট টু সি দ্যাট ইফ উই ফলো থিংস বাই দ্য বুক, আমরা কমপ্লায়েন্ট কিনা। যেমন ইজ আওয়ার এআইটি আপ টু ডেট, ইজ আওয়ার ট্যাক্স আপ টু ডেট, ইজ আওয়ার মানে আমরা সব রেগুলেশনস ফলো করে কাজ করছি কিনা। Bookkeeping has to be on track, that's for sure. Yeah, it has to be on track. Yeah, that so has to we never did. So what we do is we basically outsource all our work, মানে এই ধরনের কাজগুলো আছে we outsource it to a firm, and তারা তাদের মতো করে জিনিসটাকে হ্যান্ডেল করে, and আমরা তাদের থ্রুতে কাজ করাই। So we never get involved directly in any of these cases. For example, যে আমাদের লয়ার আছে, সো প্রাইভেট ফার্ম আছে, সো ওরকম কিছু লাগলে দে ডু দ্যাট, বুঝছেন ভাই? মানে ওই জায়গায় ইনভলভমেন্ট পাওয়ার চেয়ে মিটিগেশন করে ফেলাটা বেটার। সো দ্যাটস দ্য থিং আমার ক্ষেত্রে আর কি। Well, just to add one thing, I think, of course, বলে না যে when you are in Rome act like Romans, এটা আমরা আসলে কম বেশি সবাই করি, বাট একটা ব্যাপার কি আসলে বাংলাদেশ ইজ গ্রোয়িং, রাইট? আমরা there is no way we can defy যে আমাদের ঝামেলা আছে, বাট একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, নট টু জাস্টিফাই আওয়ার খারাপ অবস্থা, সেটা হচ্ছে এই যে যেই জায়গা থেকে যে স্ট্যাটিস্টিক্সটা দিয়ে আমার কোয়েশ্চেনটা শুরু হলো যে বাংলাদেশ 168th র্যাঙ্কিং, যেই বছর টেলিনর বাংলাদেশে ইনভেস্ট করেছিল, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট এফডিআই ইন বাংলাদেশ, রাইট? যেই বছর টেলিনর বাংলাদেশে ইনভেস্ট করেছিল সেই বছর নরওয়ে এই সেম ইন্ডেক্সে বোধহয় 2 কি 3 নম্বরে ছিল, মানে বেহেশতি, আর আমরা কিন্তু 170 ছিল। এখানে বুঝতে পারতে হবে যে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ইউজ বিজনেস নাই দেখেই যে মানুষ ইনভেস্ট করছে না তা কিন্তু না। আমাদের সরকার গভর্নেন্সে এখন মন দিয়েছে, হ্যাঁ এখন মন দিয়েছে, এখন আপ টু গভর্নমেন্ট ওরা আসলে কত শক্ত হতে এটা দমন করে ঠিক করতে পারে। দেয়ার আর ফিউ থিংস হুইচ হ্যাজ ইমপ্রুভড অলসো। একটা জিনিস হ্যাভিং সেড দ্যাট, আমি কখনোই বলছি না যে ইট হ্যাজ বিকাম অ্যাবসলিউটলি ওকে, বাট যেটা পাপ্পু বলছিল, ইফ ইউ অ্যাকচুয়ালি আউটসোর্স দ্য প্রসেসেস, ওকে, ইট গেটস ইজিয়ার। আমি যেরকম ধরেন আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত হয়তো চাঁদাবাজি স্ট্রেট এনকাউন্টার করি না, হ্যাঁ, ইনডাইরেক্টলি করছি, আমরা চেষ্টা করছি কথা বলার, বোঝার চেষ্টা করছি, যদি এটা কোনো মহতি উদ্যোগ হয়, ফর এক্সাম্পল এরিয়ার মানুষকে কম্বল বিতরণের জন্য দান করি, এই টাইপের মহতি উদ্যোগ আমরা ইনভেস্টিগেশন না করে হয়তো মহতি উদ্যোগের সাথে সামিল হয়েছি, বাট নেয়ার স্ট্রেট ক্যাশ দেওয়ার ব্যাপারটা আসলে আমরা বিস্তারিত করি। আমাদের প্রোটেকশনের জন্য যেটা ধরেন আমরা সিসিটিভি লাগায় রাখছি আর কি ভাই, আর লোকেশনও একটা ম্যাটার করে। সো হয়তো কোনো কারণে আমাদের অফিসের এখানে অন্য কিছু কারণে কিছু পুলিশ দাঁড়ায় থেকে নিচ্ছে, একটা চেক পোস্টের উল্টো দিকে আমার অফিস, এটার কারণে হয়তো আমি কিছু অ্যাডভান্টেজেস পজিশনে আছি, হ্যাঁ, বাট হ্যাভিং সেড দ্যাট এই দেশে ব্যবসা করতে চাইলে এখনো আমি বলবো যে ব্যবসা কি করতে পারবে, আপনার নিয়তটা কি সেটা বুঝতে পারতে হবে। আপনার যদি নিয়ত থাকে যে আপনি সৎ উপায়ে ব্যবসা করে পয়সা কামাই করবেন, আপনার জন্য ব্যাপারটা অতটা কঠিন না।
আনন্যাচারাল প্রফিটের আশা থাকলে হয়তো কি ডিফিকাল্টিজ আসতে পারে। আমি আই নিউ ইট দ্যাট পাপু উইল হ্যাভ আ আই নিউ ইট বাট আসলে I know Pappu where are you coming from, but আচ্ছা এইখানে কিভাবে একটা জটিল আলোচনা করতেছি এর মধ্যে দেখ এই যে তোদের ছোট বদমাই ছোট ভাইগুলো আমাদের এই যে যা করার বাদে টাকা ধরে কাশেম ভাই কাছে মানে কে জুবাইর এগুলি কি ওই দেখছ জুবাইর ইয়াফি ভাই আয় জুবাইর আয় ইয়াফি ভাই জুবাইর ঠিক কথা বলছে, কারণ আমি একবার ব্র্যাক ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট তুলতে যাওয়ার পরে ব্র্যাক ব্যাংক ভুল করে শামনুনের ব্যাংক স্টেটমেন্ট আমাকে দিয়ে দিছে। ও তো বলতেছে ওকে দেয় নাই, ওর অফিসে করে আবার মেল করে দিছে, ওকে দেয় নাই, হি রিফিউজ টু টেক ইট, তারপর ব্র্যাক ব্যাংক ওর অফিসে এটা মেল করে দিছে আমার স্টেটমেন্টটা। ও মাই গড। সো ও যে আয়ের কথা বলতেছে না, প্রফিট করতে এন্ড স্টাফ, দিস আর অল ট্রু, এবং জুবাইর চাইলেই ওটা নিতে পারে। Lastly, with Fahad, one last question, which is as you said that you are working in a at least আমি তোমার ক্যাটেলের যে স্কিম গুলো আছে সেটা সম্পর্কে আমি একটু পড়া করেছি। সো তুমি যেটা বললা যে কয়েকটা মিডলম্যানকে আসলে বাইপাসিং করার চিন্তা করতেছে, which is actually মানে সেঞ্চুরি ওল্ড একটা ইকোসিস্টেম। হ্যাঁ, ওই এই লেয়ারের পরে এই লেয়ার আর এই লেয়ার। সো what are the basic major barriers to break it up? I think again the major barrier is to, as you said, it's an age-old system. It doesn't work, but it's there, right? So that's the thing. No, it doesn't work. I think somehow it works. No, it's not efficient. Let me rephrase that. It's not really efficient, but because it's there for centuries and how, or decades. So যেটা হচ্ছে যে there's a status quo, right? It's there, it works to some extent. So why question that? যেটা I think it's a very মানে আমাদের inherent একটা thinking is be comfortable with the status quo. Now the biggest barrier is actually that যে স্ট্যাটাস কো তো আসি মানে দরকার কি এটাকে ডিসরাপ্ট করা। And second হচ্ছে যে আমি যদি আরো ইয়ে করে বলি, স্পেসিফিক্যালি বলি, there's also cartel, how এই জিনিসগুলো is actually maintained by cartels and associations and all these things. যে আমি বললাম যে আমি চাইলেই কারণ বাজারে আমি ঢুকতে পারবো না, right? Somehow we did that, চাঁদা না দিয়ে we did that. But that's why I think the experience comes in, because I think সবাই বলছেন যে experience does it matter, either your experience or your team members experience. If you hire the right people, they know how to deal with things. So চাঁদা না দিয়েও কিভাবে কারণ বাজারে ঢোকা যায়, so we actually had someone who knows how to do that, and we did that. But again, the point is the cartel gula status quo gula is actually very important to question right now, and that is also very important keno amader ranking er ei obostha, because jeta যেভাবে হয়ে আসতেছে দরকার কি এটা নিয়ে নাড়াচাড়া করার, মানে কেউ তো 160 দেখে তো কিছু হয়ে যাচ্ছে না, right? So fine, everyone's living, everyone's earning, আপনি চাঁদা দিচ্ছেন সেটা সবার পকেটে ঢুকতেছে, so everyone's happy, so why question that system? So I guess that's so I think very at the top, the example that you gave, je Modi eshe first ei question ta korse, actually so Mashurias was my team leader jokhon ami IFC te chilam, so Mashurias, so we were actually part of that whole thing, doing business ranking e barano jay. No one is asking that question here. Someone needs to ask that question, keno amar eta 168 and keno eta iye korteche na, because doing business এর ভিতরে 10টা 12টা ইয়ে আছে, আমি সবগুলো একবারে চেঞ্জ করতে পারবো না, বাট আমি একটা ধরি একটাকেই কোয়েশ্চেন করা শুরু করি না যে এইটা কেন বাড়বে না, why am I ranked after Afghanistan and Syria and Cambodia and all these countries যারা কি বলে গ্রোথ ধরি বা সবকিছু ধরি actually lower than us, but কেন আমাদেরটা হচ্ছে না? Someone has to ask those questions. So status quo টাকে কোয়েশ্চেন করলে most likely you'll find ways.
আর্থিক মানে যদি র্যাঙ্কিং আগায় দেওয়া যায় তাহলে ওটা আমরা করে ফেলতে পারি। So, guys, I'm about to wrap up, but একটা question আছে এটা টোনা ভাই, so এটা একটু নিয়ে নেই. Entrepreneurs are leaders, they lead and pave the way into the future. So would love to hear from this brilliant bunch. How do they dream Bangladesh to be after 10 years? What do they see on their own imaginations? So first, Ifaz, তুমি বলো, তোমার থেকে শুরু করে বলে দেই. I think my personal হচ্ছে যে in 10 years time we'll have a much more inclusive country. So যেখানে it doesn't matter আপনার political background কি, আপনার political orientation কি, whether you're male or female, we'll actually look at people as people, and will be much more inclusive. Doesn't matter business kori na, politics kori na, whatever I'm doing, at least we'll have a much more inclusive society. Fantastic. Pappu, যদি বলস ভাই একটু আবার কোশ্চেনটা বলবেন, 10 ইয়ার্স এর মধ্যে বাংলাদেশকে কোথায় দেখতে যাচ্ছি সেটা? 10 ইয়ার্স পরে বাংলাদেশটা কি রকম কোন দৃষ্টিতে? না এখানে একটা বলি, 3 বছর আগে ট্রাক লাগবে আসবে, আমরা কেউ ভাবি নাই, বাট টুডে আওয়ার ওন পাপ্পু ইজ লিডিং and his own organization called Truck Lagbe. So আমি অনেক হোপফুল, আমি অনেক হোপফুল অ্যাবাউট পার্সোনালি বলতেছি আমি. সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি জাস্ট একটা সূত্র ধরে দিলাম ভাই, ট্রাক শুধু এটা না, বুঝতে পারছি ভাই। বল হ্যাঁ বলেন প্লিজ। না তুই বল, তোর কাছে জানতে বলতেছি। ট্রাক লাগবের ব্যাপারে, ট্রাক লাগবের একটা নির্দিষ্ট ভিশন আছে এবং আমাদের পুরো টিম বা আমরা যারা কাজ করি সেটার এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বেসিক্যালি কাজ করি। সো ট্রাক লাগবের ভিশন হচ্ছে যে একটা সিঙ্গেল ক্লিক করে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিসকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। সো ইট শুড বি লাইক আ সিঙ্গেল ক্লিক। সো আমাদের সব কিছু কাজ হচ্ছে ওই সিঙ্গেল ক্লিকটাতে পৌঁছানোর জন্য। ইট ডাজন্ট ম্যাটার আপনি কি পাঠাবেন, আপনি কি 500 CFT রড পাঠাবেন, পাথর পাঠাবেন, না iFarmer বিভিন্ন জেলা থেকে গরু ট্রান্সফার করবে ঢাকায়, ডাজন্ট ম্যাটার, ইট শুড বি আ সিঙ্গেল ক্লিক। তো এই সিঙ্গেল ক্লিক পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত we're going to strive and we believe that within 10 years this will be possible. আর বাংলাদেশের পার্সপেক্টিভে ভাই, এত বাধার মুখে আমরা যেইভাবে আগাচ্ছি, শুধু বাধাগুলো যদি একটু কম থাকতো, আমাদের ধরে রাখার মতো কিছু ছিল না, আমাদের ধরে রাখতে পারতো না। fully agree on that. And now Kashif, জি হ্যাঁ, যেটা হচ্ছে যে তো মানে সবাই জানে, বাট আমি নিজেও অনেক হোপফুল। আর ধরেন চায়না বা আমেরিকার সাথে যদি কম্পেয়ার করেন বা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন যে ইন্টারনেট পেনেট্রেশন, সো উই হ্যাভ অলরেডি হিট দ্য ম্যাজিক নাম্বারস। মানে ইনভেস্টার্সদের অ্যাসপেক্ট থেকে তারা বলে when internet penetration for a country cross the more than 15% penetration, then that country has a lot of aspect আর অনেক ফিউচার থাকে। সো উই হ্যাভ ক্রসড দ্যাট লাইক 3 years back. আপনি যদি স্মার্টফোনের কথা চিন্তা করেন, আমাদের 3 কোটি 3.5 কোটির উপরে স্মার্টফোন ইউজার্স আছে। আপনি বিকাশকে দেখেন 5 কোটি ডাউনলোডস, নগদকে দেখেন 1 কোটি 1.5 কোটি ডাউনলোডস, রাইট? পাঠাও ইজ দেয়ার। সো it's going there. So ওই জায়গাটাতে, as I said, there are a lot of barriers are there as well, but we can overcome. And good part is like যে আপনি গভর্নমেন্ট সাইড বলেন বা আগের যে ইনভেস্টমেন্ট, ওটা ছাড়া প্রাইভেট ইনভেস্টমেন্ট এখন আসছে। তারই এক্সাম্পল এখানে রনি আছে, পাপ্পু আছে, সো পাঠাও আছে, আর অনেক। সো এটা আরো বাড়বে ভাইয়া, মানে এটা এন্ড পিপল আর কামিং ইন। মানে যেটা হচ্ছে যেমন আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলছি, they know Bangladesh through us. So আমরা বলছি না যে we have done a great job, আমরা খুব ভালো কাজ করতেছি, but we are introducing Bangladesh to a foreign people. যে what is Bangladesh? আসলে অনেকে আছে যারা ডিউ ডিলিজেন্স জন্য একসময় বাংলাদেশে আসতে হয়, they never came to Bangladesh before, বুঝছেন না? সো ওই রকম জিনিসগুলো আসছে এবং মানুষ আর হোপফুল। আমাদের 17 কোটি 18 কোটি 170 মিলিয়ন পিপল। সো এখানে অনেক অপরচুনিটি আছে, এই জন্য এই ছোট ছোট কাজগুলো আসলে সামনে আসবে। আর as I said, and we are doing decent, I would say decent things so far. 10 years পর আমি হোপফুল, আমি দেশে থাকবো। থ্যাঙ্কস। শামনুন, এবার বল তুই, ছোট করে বলবি একটু। ছোট করে 2 ঘন্টা 8 মিনিট 9 মিনিট আছে, বুঝছিস? ছোটবেলার কথা বলি নাই তাহলে। ছোটবেলা শুনছেন না, গাড়ি একটু লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে,
আমি তো শুনতাম যে লেখাপড়া করে যে গাড়িগুলো চলে, এইটা আসলে হ্যাড এ নেগেটিভ, মানে হ্যাড এন ইম্প্যাক্ট। 90 পর থেকে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতি অনেক হয়েছে। আমার মনে হয় অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য যা করা প্রয়োজন সরকার বেসরকার সবাই করছে, এটা করে যেতে হবে। বাংলাদেশকে একটু আইনের শাসন, সুশাসন যেটা, সেদিকে ফোকাস করতে হবে, একটু এডুকেশনের দিকে ফোকাস করতে হবে, কোয়ালিটি মানুষ, প্রথম ভাই যেটা বললেন ইনক্লুসিভ সমাজ, সেই সমাজ গঠনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে আসলে অর্থনৈতিক উন্নতিকে আমরা যেইভাবে অ্যাপ্রিসিয়েট করি সেইভাবে অন্য যে সূচকগুলো আছে সামাজিক মানবিক, সেই সূচকগুলোকে হাইলাইট করতে হবে, মানুষকে এনকারেজ করতে হবে, মননকে যোগান দেওয়ার মতন কাজ করতে হবে। তাহলে আসলে দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জিনিস ছিল না যেটা বাংলাদেশ ব্রেকথ্রু করতে পারেনি। খাদ্যের অভাব ছিল, ঠিক করে ফেলছি ভাই। জনসংখ্যার সমস্যা ছিল, এত বেশি জনসংখ্যা তারপরেও কিন্তু আমরা ঠিক করে ফেলছি। আমাদের নাগরিকের সমস্যা ছিল, ঠিক করে ফেলছি। তো সমস্যা যখন আমাদের আইডেন্টিফাই হয়ে যাবে, গভর্নেন্সে সমস্যা আছে, মননে কিছু সমস্যা আছে, সংস্কৃতি চর্চায় কিছু সমস্যা আছে, ওইগুলো আইডেন্টিফাইড হয়ে গেলে জাতি হিসেবে যখন আমরা আমাদের হারিয়ে যাওয়া গৌরবটা যখন আবার পুনরুদ্ধার করে ফেলবো, তখন এই অর্থনৈতিক চাকা এমন সচল থাকবে বাংলাদেশকে আসলে ধরে রাখা অনেক ডিফিকাল্ট হবে। আমি তো চরম হোপফুল ভাই, এবং আজকে আপনাকে বলে রাখি আই উইল এন্ড মাই লাইফ ইন সিলেট। সো সেইভাবেই আমি নিজেকে প্রস্তুত করছি। এন্ডিং কিন্তু আমার রুটে গিয়েই হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইয়াফি ভাই এন্ড রেস্ট for having us here. Thank you very much. Thank you Shamnoon, thank you Kashif, thank you Anayet, Rashid, Pappu, and thank you Fahad, and of course thanks to Mishuk as well. I think he has a real scale up করেছে। So যার এই অনুষ্ঠানটা আমি thank you, এবং at the same time I would like to give thanks everybody, Renuma Appa, Gaji Salahuddin, Ronak Bhai, all of them are watching this show all the way from United States, New York, Maryland, and all the places. And আমি আরেকজনকে দেখেছি personally, যিনি that person is in Los Angeles. So you can understand the আমেরিকা অনেক জায়গা থেকে মানুষ দেখছে, অস্ট্রেলিয়া থেকে দেখছেন, কানাডা থেকে দেখছেন, দেশের মানুষরা তো দেখছেনই। সো যারা ডেফিনেটলি এই ফ্রেমটাকে আপনারা রাখতে পারেন, আমারটা বাদ দিয়ে আর কি, এই ফ্রেমটাকে, অথবা আগের যে ফ্রেমে যে তানভীর মিশুক ছিল, আমার ছবিটা ব্লার করে দেন, বাকি 5 জনের কথা লিখতে পারেন। আমার একটা বিশ্বাস যে 10 বছর পরে দেখবেন এই মানুষগুলো কোথায়, এটা এতটুকু আমি খুব দাবি নিয়ে বলতে পারি। যদি সব ঠিকঠাক থাকে, যদি বড় ধরনের কোনো ঝামেলা না হয়, ইনশাল্লাহ সাম মিলেনিয়ার্স, আমি নট অনলি টাকার অঙ্কে শুধু ওটা না, যে ইম্প্যাক্ট তৈরি করা যেটা বলে, অলরেডি right at this moment 4 of you guys, you have created impact. যখন যেটা দরকার হয়, যেমন যেটা ট্রাভেলে আমরা একটা হলিডে পারচেস করতে গেলে বাইরের টিকিট, সেটা কাজের জন্য হয়, আমি কাশেফ সামনে দুজনের কাছ থেকে সাপোর্ট নিয়েছি, এন্ড দুজনেই both of them did amazing. iFarmer-এর ডিমান্ডটা এত যে আমি যখন ফোন করে আমি 3 ঘন্টা পরে ফোন করে I couldn't manage to get a cattle. I was so interested to buy out one, and definitely ট্রাক লাগবে, এখন পর্যন্ত ওইভাবে লাগে না, যখন লাগবে definitely I'll be the first person to use that. Do I downloaded the whole thing as well. এমনি একটা ভাড়া করে একটা কাজ, এই টিমটা আপনার এই 4 জন 5 জন একটা ট্রাক লাগবে, একটা ট্রাক নিয়ে এমনি ঘুরি চল গাতে গ্লাভস পরে টোরে সবকিছু নিয়ে ঘুরতে থাকি। Anyway, alumni discount, I'm sure. Now, of course, Renuma Appa, both Kashif and Shamnoon, they gave me a fantastic deal. And আমি জানি না এটা নীতির বিরুদ্ধে কিনা। Last time I said the same thing to Munimul, right? Munim, who is in Myanmar, from iFarmer, Myanmar-এ কাজ করছে। So আমি ওকে যখন ফোন দিয়ে ও বলেছিল যে নেক্সট টাইম যদি ভাই আপনারা চিন্তা করেন এরকম বিষয়টা, definitely let us know. We'll try to manage it. So thank you so very much. Thanks for coming here and being a very busy guy, guys. And thank you. Personally, I enjoyed. I don't know how much you enjoyed discussions, and a lot of people were there, and they really enjoyed the whole thing. And যেভাবে চেয়েছি ওইভাবে ছিল জিনিসটা, আমার জিনিসটাকে গুরু গম্ভীর করে নেই। The old NSUs, and খুব স্বাভাবিক এই যে জুবাইরের মতো দুষ্টু ছেলেরা যদি থাকে তোদের ছোট ভাইরা, Pappu, you still swear you look like Laden, man. Okay guys, thank you very much. Bye. Thank you. Thank you. Okay. Go Hafiz.
আল্লাহ হাফিজ।